সালেই আমরা এই কাজ শুরু করি এবং আমি কোম্পানিতে গোল্ড লাইন একটি র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক হোল্ড করি এবং কোম্পানি থেকে আমি কার ফান্ড অ্যাচিভ করেছি। তো দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড। আর আজকে আমি আপনাদের সঙ্গে এখানে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মে আপনারা সবাই জানেন যে এটা মানে শুনে এসছেন যে টিএলস নামক একটা কোম্পানি। তো আজকে আমরা কি এটা মানে আমরা এখানে কেন আসবো, কিভাবে বিল্ড করব, টিএলস কি, এটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সবথেকে আগে যেটা বলি যে বেসিক কিছু জায়গা তো আমাদের বুঝতে হবে, কারণ আজকে ডেটে সবাই যারা এখানে প্রেজেন্ট আছেন আপনারা কিছু না কিছু করেন, সবাই করেন বা কেউ হাউসওয়াইফ আছেন। তাহলে আজকে ডেটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি টিএলস এর সঙ্গে কেন আসবো, আমি রেভারের সঙ্গে কেন যুক্ত হব, এই ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি খুব ছোট্টর উপর বোঝাবো। ইনফ্যাক্ট আমার আমি ভেবেছিলাম 3টে শুরু করবো, 10 মিনিট দেরি হয়ে গেল। আমি চেষ্টা করব হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার এই পার্টটাকে কমপ্লিট করতে, রাইট? ততক্ষণ আপনারা সবাই কনসেন্ট্রেট করে আমাকে শুনতে রাজি আছেন? ঠিক আছে, তো চলুন আমরা একটা ভেরি গুড মর্নিং দিয়ে আজকের এই সেশন শুরু করি। আর ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। যারা প্রথমবার এসেছেন তারা হয়তো ভাবছেন যে আমরা গুড মর্নিং কেন বলছি, যখন বাজে হচ্ছে 3:10 সেই সময় আমরা কেন গুড মর্নিং বললাম। গুড মর্নিং এই কারণে বলা হয় যে টিএলস আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে ওয়েলনেস এর উপর বেস, ভালো থাকা। এবং এটা এতটাই ভালো থাকা, আমরা দিনের কোন সময়টা সবথেকে ভালো থাকি? সকালে ঘুম থেকে উঠে আমরা সবথেকে ফ্রেশ থাকি। তো আমরা মনে করি আমরা যদি টিএলস মেম্বার হই তাহলে আমাদের মধ্যে সেই ফ্রেশনেসটা সারাক্ষণ কাজ করবে। তাই যদি গুড মর্নিং। এছাড়া টিএলস যে প্ল্যাটফর্ম সেটা সারা পৃথিবীতে 200টা প্লাস কান্ট্রিজ এবং টেরিটরিজ এই জায়গায় কাজ করে। তো আপনারা জানেন যে পৃথিবীটা একটা মাঝখানে হেমিস্ফিয়ার দিয়ে ভাগ করা আছে, কোথাও সকাল কোথাও রাত্রি, তাই তো? তো যার ফলে টিএলস যেহেতু সারা পৃথিবী জুড়ে আছে, আমরা ইউনিভার্সালি গুড মর্নিং বলি, কারণ গুড মর্নিং মানে একটা ফ্রেশনেসকে বোঝায়, রাইট? তো আজকে টিএলস নিয়ে তো শুনবই, কিন্তু তার আগে একটু ছোট্ট করে আলোচনা করে নেব যে টিএলস আমাদের লাইফে এত কেন প্রয়োজন। সবার লাইফে টিএলস ভীষণ ভীষণ প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজন সেটাও তো জানতে হবে। তবে তো আমি বুঝতে পারবো এই সাবজেক্টের সঙ্গে আমি কতটা ফাস্ট মুভ করতে পারবো। তাই সবাই একমত? তো প্রথমেই আমি যদি সেই অর্থে জিজ্ঞেস করি আজকে যে মানুষের প্রধান যে দুটো ক্রাইসিস লাইফে, কেউ আমায় বলতে পারবেন প্রথমবার যারা এসেছেন প্রধান দুটো ক্রাইসিস কি কি? হেলথ ওয়াইজ আর আচ্ছা, তার মানে একটা হচ্ছে ফাইন্যান্স আর একটা হচ্ছে হেলথ। এই দুটো হচ্ছে প্রধান ক্রাইসিস মানুষের, এবং এটা নিয়ে মানুষ বাঁচছে। আচ্ছা, এই যে ক্রাইসিস, হেলথ ক্রাইসিস বা ওয়েলথ ক্রাইসিস, আপনাদের কি মনে হচ্ছে যে এইটা আজকে যেটা বললেই মানুষ এই দুটো কথা উঠে আসছে? কেন এই সিচুয়েশন কেন তৈরি হয়েছে? মানুষের সত্যি কি হেলথ নিয়ে ইস্যু আছে? আছে, প্রত্যেক পরিবারে আছে, প্রত্যেক পরিবারে আছে, তাই তো? এবং আপনি দেখবেন আজকের ডেটে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন রকম হেলথ ইস্যুস তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হেলথ ইস্যুস যেটা আমরা বলছি সেটা কি শুধু হেলথের সঙ্গে রিলেটেড, না তার সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার রিলেটেড আছে? এই যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সেটা কি শুধু শারীরিক কারণেই হচ্ছে, নাকি তার পিছনে অনেক অনেক কারণ আছে? অনেক কারণ আছে। আমি যদি সেইটা জিজ্ঞেস করি অনেক কারণ কি বলতে আমরা কি বুঝি? ফুড হ্যাবিট। আচ্ছা, ফুড হ্যাবিট, ল্যাক অফ এক্সারসাইজ, আর কিছু? টেনশন, আর কিছু? দেখুন, যখনই আমরা
হেলথের কথা বললাম যে কেন খারাপ হচ্ছে, একটা তো খাবার দাবার ফুড, একটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ। মানুষ অনেক আজকাল মানে কি বলবো লেজি হয়ে গেছে, কাজ করে না, যতটা পরিশ্রম করার দরকার ততটা করে না। তার সঙ্গে আরেকটা কথা উঠে এসেছে টেনশন। তো এত টেনশন কেন লাইফে? সবকিছু সঠিক পরিমাণে তার কাছে আসছে না বলে সেটা চিন্তা ভাবনা করছে। আচ্ছা, সবকিছু সঠিক পরিমাণে আসছে না, তাহলে প্রত্যেকটা কথার পিছনে দেখুন একটা করে কারণ নেই। জিজ্ঞাসা চলে আসছে কেন, তাই না? ঠিক পরিমাণে আসছে না কেন? ঠিক পরিমাণে কেন আসবে না? ইনকামের জায়গাটা ঠিক নেই। আচ্ছা, ইনকামের জায়গা ঠিক নেই বলে আসছে না, না অন্য কোনো কারণ? সবাই তো এরকম না ইনকামের জায়গা ঠিক নেই, ঠিক আছে? কারণ ইনকামের জায়গা ঠিক হয়েও তাহলে আজকে ডেটে মুকেশ আম্বানি এত অসুস্থ কেন? তার ডায়ালিসিস চলছে কেন? তার কাছে তো ইনকামের জায়গা ঠিক নেই, এটা তো কথাটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তাহলে কেন? সব থেকে বড় ব্যাপার টাইমে কোনো সময় দিতে পারছে না, ডায়েটের সেখানে সমস্যা দেখা দিচ্ছে। না, এইগুলো হচ্ছে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। শিবশঙ্কর এখানে বলেছে যে প্রপার ফুডিং বা প্রপার এক্সারসাইজ এগুলো তো থাকছেই না। এখানে টেনশনের কথা উঠে এসেছে, জগবন্ধু বাবু বোধহয় বললেন টেনশন, আচ্ছা অসিতদা বলেছেন টেনশনের ব্যাপার, টেনশন উঠে এসছে। কিন্তু এই যে টেনশন বা আমাদের প্রপার ডায়েট না হওয়া বা সেখানে একটা প্রপার ল্যাক অফ এক্সারসাইজ, এর পিছনে অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। যদি আমি সেই অর্থে ভাবি বা আমি যদি আপনাদের ভাবাই, খুব ভালো করে ভাবুন তো যে আপনার কাছে সারা দিনে কতটা সময় আছে? আমার কাছে সারা দিনে 24 ঘন্টাই আছে। আচ্ছা, এই 24 ঘন্টা কোনোদিন 25 ঘন্টা, 26 ঘন্টা, 27 ঘন্টা হবে? হবে না তো। আচ্ছা, আপনার কাছে 24 ঘন্টা আছে, তার মানে কোথাও না কোথাও আপনি কি আটকে যাননি সময়ের কাছে? আপনি যে মুহূর্তে 24 ঘন্টার বেশি কিছু করার চেষ্টা করবেন, সেটা তো একটা নতুন 24 ঘন্টা শুরু হয়ে যাবে, একটা নতুন দিন শুরু হয়ে যাবে। আর এখন তো মনে হচ্ছে 24 ঘন্টা আমরা ভাবছি, কিন্তু সেই 24 ঘন্টাটাও যেন অনেক ছোট হয়ে গেছে। কার কার মনে হচ্ছে? হচ্ছে না মনে? আমি ইনফ্যাক্ট গতকালই বসে বসে ভাবছিলাম, এই তো 2025 শুরু হলো, এই তো এই ঘটনাটা ঘটলো, দেখো এসে এসে নভেম্বর চলে এলো, এবং এইটা যেন ভেরি ভেরি ফাস্ট মুভমেন্ট হচ্ছে। জানা আছে কেন হচ্ছে? কার কার জানা আছে? আমরা অ্যাকচুয়ালি কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি, টাইমটা ভাবনা চিন্তা করি না। যদি কোনো কাজে আমাদের কাজ করতে বোর লাগে তখন সেটা টাইমটা অনেক বেশি মনে হয়। আচ্ছা, শিবশঙ্কর বলছে মানুষ আজকে এতটা ব্যস্ত হয়ে গেছে যে সময় একটা দিন কিভাবে চলে যাচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না। অবভিয়াসলি একদম ঠিক বলেছে, কিন্তু তারপরেও একটা সায়েন্টিফিক কারণ আছে। আমরা ফাস্ট মুভ করছে। এক্স্যাক্টলি, আমাদের যেটা 24 ঘন্টা আমরা ধরছি, আপনি যদি প্রপার ধরে নেন তাহলে টাইমটা মিলি সেকেন্ডসে কমছে একদিনের সময়, এবং মিলি সেকেন্ডসে কমছে বলে একটা দিনের বয়স কিন্তু আমরা 24 ঘন্টায় দেখছি, কিন্তু আজ থেকে হয়তো 20 বছর আগে একদিনে 24 ঘন্টা যতটা হতো, এখন সেই 24 ঘন্টার যে সময়টা সেটা কিন্তু কমে গেছে। তার মানে আপনার জন্য আরো কঠিন হয়ে গেছে ব্যাপারটা, তাই তো? পৃথিবী আরো দ্রুত গতিতে ছুটছে, স্পিড বেড়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। তাড়াতাড়ি বছরগুলো আসছে, বছরগুলো শেষ হয়ে যাচ্ছে। তাহলে চলুন 24 ঘন্টাতেই যদি চলে আসি, তাহলে 24 ঘন্টায় আপনি আটকে গেছেন। আচ্ছা, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি 24 ঘন্টা তো দিনের একটা লিমিটেশন হয়ে গেল, আপনি কি 24 ঘন্টা কাজ করতে পারবেন? আপনাকে যদি বলা হয় যে আপনাকে ঘুমোতে দেওয়া হবে না, 24 ঘন্টা আপনি কাজ করেন, পারবেন আপনি? পারবেন না, সম্ভব নয়। তার মানে আপনারও একটা লিমিটেশন আছে, আপনিও 24 ঘন্টা কাজ করতে পারবেন না, আপনারও ওখানে লিমিটেশন আছে, তাই তো?
তো 10 ঘন্টা 12 ঘন্টা, যারা ডেইলি লেবারের কাজ করে তারা হয়তো আরেকটু বেশি সময় দেবে, কিন্তু 24 ঘন্টা মানুষ কাজ করতে পারে না। তাহলে আমরা এই যে উপার্জন করার চেষ্টা করছি, কোথাও কি আমার মনে হচ্ছে না যে কোনোভাবে আমার চারিদিকে একটা বেড়াজাল আছে, 24 ঘন্টার বেড়াজাল আছে একদিকে, আর একদিকে হচ্ছে আমার এফর্ট, আমি যে এফর্ট দিচ্ছি সেখানেও একটা আমার লিমিটেশন, যেই দিকে আমি ছুটি না কেন আমি আটকে যাচ্ছি। আচ্ছা, তো আমি তো আমার বেস্ট এফর্ট দিচ্ছি, আমি আমার বেস্ট এফর্ট দিচ্ছি, সব থেকে বেশি উপার্জনের জায়গায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও আমি আটকে যাচ্ছি এই লিমিটেশনের জন্য, তাই তো? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে, একটা দিন 24 ঘন্টা না হয়ে যদি 240 ঘন্টা থাকতো একদিনে, দিনটা কিরকম হতো? ধরুন আপনি ভগবানের কাছে বর চাইলেন যে আমার দিনটাকে তুমি বড় করে দাও, তাতে যেটা হতো দুটো জিনিস হতো। একটা হচ্ছে 10 টাইমস বেশি আপনি কাজ করতে পারতেন তো? 24 ঘন্টায় যে কাজটা করতেন 10 গুণ বেশি কাজ করতেন, যে ব্যস্ত সেটা কাজ করে যেত, যে অলস সেটা সেটা একদম সেটা হতো। কিন্তু যেটা হতো যে যদি আর যে অলসে চাইবেও না, সে চাই যত তাড়াতাড়ি 24 ঘন্টা শেষ হয়ে যাক আর একটা 24 ঘন্টা শুরু করব, যার মনে হচ্ছে যে আমার জন্য সময়টা অনেকটা কম, সে যদি তাকে যদি দেওয়া হতো আরো 10 টাইমস বেশি সময়, 240 ঘন্টা, তাহলে সে ওই 24 ঘন্টায় ধরে নিচ্ছে সে যদি 10 ঘন্টা কাজ করতো, তাহলে আরো যে 10 গুণ বেশি সময় দেওয়া হলো, 10 গুণ বেশি কাজ করতো, তাই তো? নরমালি 10 ঘন্টা দিলে আরো 10 টাইমস হলে তার কাছে কি হতো, 100 ঘন্টা সে কাজ করতো। তাহলে তার এফর্টটা যদি বেড়ে যেত, সে এখনের এফর্ট দিয়ে যা করতে পারত সেই সময়টা বেড়ে যাবে কি যাবে না, মানে তার যে প্রোডাক্টিভিটি সেটা বাড়বে কি বাড়বে না? প্রোডাক্টিভিটি তো বেড়ে যাবে, তাই না? তাহলে প্রোডাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে? একটা দিন আমার 240 ঘন্টা, আমি 10 গুণ বেশি সময় দিলাম, 10 গুণ বেশি প্রোডাক্টিভিটি হলো, তাতে আমার যে চাওয়ার, আমি যে চাইছিলাম, আমার যে চাহিদা ছিল, সেটা কি অনেক গুণ হলে আমি পূরণ করতে পারবো কি পারবো না? পারবো। আমি যে কনসেপ্ট আপনাদের এখানে বোঝানোর কথা ভাবছি বা করছি, সেটাকে বলে হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের নাম কতজন শুনেছেন এখানে? একটু বলবেন আমাকে? আচ্ছা, প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম মানে কি? যে না কাজ করে যে ইনকাম আসে, না কাজ করে ইনকাম চলে আসে, ইনভেস্টমেন্টের দ্বারা প্যাসিভ ইনকাম। সাইড দিয়ে 4-5টা একটা সোর্স থাকে, একটা ডাইরেক্ট কাজ করি আমরা, আর যা কিছু ইনভেস্টমেন্ট করে রাখি, সেখান থেকে যে ইনকামগুলো আসে তাকে প্যাসিভ ইনকাম বলে, যেরকম প্রপার্টি, শেয়ার ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডস, আদার সোর্স অফ ইনকাম। ওকে, ও বলেছে যে আমি একটা কাজ করছি আর আমার যদি মাল্টিপল সোর্স থাকে, সেই মাল্টিপল সোর্স থেকে যখন আসছে সেটা আমাকে প্যাসিভ ইনকাম দেবে, কিন্তু সেখানে রিজওয়াল একটা ঘটনা কি ঘটবে না, দিনে তো 24 ঘন্টাই থাকবে, আর আমি তো একাই এফর্ট দিচ্ছি। তাহলে আমি আমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিলাম, কিন্তু একটা জায়গায় তো আমি লিমিটেশনে আটকে গেলাম না, দ্যাট ইজ টাইম 24 ঘন্টা, তাই তো? তাহলে হোয়াট ইজ প্যাসিভ ইনকাম, এটা বোঝানোর জন্য আমি দুটো মডেল আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন আপনারা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। মডেলটা কি? মডেলটা কি না, আমি যদি খুব ছোট করে বোঝাই, আমরা যদি ধরে নিই যে প্রোডাকশন আমি বাড়াতে চাইছি, প্রোডাকশন বাড়াতে চাইছি, যদি আমি ইন টার্মস অফ একটা ইন্ডাস্ট্রি ধরি, সেখানে প্রোডাকশন বাড়ানোর জন্য আমার কি লাগে? যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি প্রোডাকশন বাড়াতে চাইছি, তাই তো? র মেটেরিয়াল লাগবে। র মেটেরিয়াল যদি আমার কাছে না থাকে, আমি প্রোডাকশন চেষ্টা করলেও আমি বাড়াতে পারবো না। তার
এই হচ্ছে র মেটেরিয়াল। ওকে, এমন একটা র মেটেরিয়াল যদি আমার কাছে থাকে যেটা শেষ হবে না, র মেটেরিয়ালের খনি যদি আমার কাছে থাকে, খনি বোঝা কি সবাই জানেন তো? তো আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা এরকম খনি আছে যেখানে আমি যে র মেটেরিয়াল চাইছি যখনই চাইবো আমি পাবো। তাহলে আমার প্রোডাকশনে কোনোদিন শেষ হবে? আমি শেষ করতে পারবো? পারবো না। তো আজকে আমি যেটা আপনাদের বোঝাবো সেটা হচ্ছে এমনই একটা র মেটেরিয়াল যেটা আমি চাইলে ইউজ করতে পারবো, আর আমি যদি সেই ইউজটা করতে পারি তাহলে 100% যেটা হবে আমার কিন্তু এই প্যাসিভ ইনকাম জেনারেশনের জায়গা তৈরি হয়ে যাবে, রাইট? তো আসুন আমরা দেখে নিই তো বেসিক্যালি সেটা কি। আমরা বিভিন্ন জিনিস যে ব্যবহার করি সেটা দৈনন্দিন যে জিনিস আমরা ইউজ করছি সেরকম জিনিস হতে পারে, লাক্সারি আইটেম হতে পারে, কমফর্ট রিলেটেড আইটেম হতে পারে, যেটা কোনো না কোনো ভাবে আমাদের কোয়ালিটি অফ লাইফকে সারা দিনে কোনো না কোনো ভাবে ইফেক্ট করছে। তো প্রত্যেকটা জিনিস কি হয়, এই ধরনের জিনিস, এই পেনটা থেকে শুরু করে আমরা যে পোশাক পরছি, আমরা যে মানে গাড়িতে চাপছি, এভরিথিং সেটা তো তৈরি হয়। তো যে জিনিস তৈরি হয়, যে জিনিস ম্যানুফ্যাকচারিং হয়, তার একটা ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে। ইয়েস ও ইয়েস? তো চলো, যে ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে, ম্যানুফ্যাকচারার মানে জিনিসটাকে বানায়, এটা আমরা সবাই জানি তো। তো ম্যানুফ্যাকচারার যে জিনিসটা বানায় তার একটা ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে 40%। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং থেকে ডাইরেক্টলি আমি যদি কনজিউমার হই, আমি এই জিনিসটা ব্যবহার করতে চাইছি, আমি কি ডাইরেক্টলি জিনিসটা পেয়ে যাই? পেয়ে যাই না। তাহলে আমি কোথা থেকে কিনি? আমি কোনো শপ থেকে গিয়ে কিনছি, তাহলে আমি কোনো রিটেল স্টোর থেকে গিয়ে জিনিসটা কিনি। আচ্ছা, রিটেলার কি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার থেকে জিনিসটা পায়? কোথা থেকে পায়? হোলসেলার। কোনো হোলসেলারের থেকে পাচ্ছে। আচ্ছা, হোলসেলার কি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারারের থেকে পায়? মাঝখানে ডিস্ট্রিবিউটর থাকে, ডিস্ট্রিবিউটর কোনো ডিলারের থেকে নিচ্ছে। আর এই যে ম্যানুফ্যাকচারার, এই যেটা করে একটা সিএনএফ কে রেডি করে রাখে। সিএনএফ মানে ক্যারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, যে এর বানানো জিনিসগুলো গিয়ে এর কাছে পৌঁছে দেবে, তাই তো? তাহলে কতগুলো প্যারামিটারস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ক্রস করে আমার কাছে আসছে। এবার এই যে ম্যানুফ্যাকচারার জিনিসটা কনজিউমারের কাছে পৌঁছানোর কথা ভাবছে, কিন্তু এই যে কনজিউমারের কাছে পৌঁছানোর কথা ভাবছে, এদের দিয়ে তো এই কনজিউমারের কাছে পৌঁছচ্ছে, তাহলে এরা কি ফ্রিতে কনজিউমারদের কাছে নিয়ে আসবে জিনিসটা? আনবে না। আচ্ছা, আমি বলেছিলাম ম্যানুফ্যাকচারার এখানে 40% জিনিসটা বানাচ্ছে, তারপর এই যে বিভিন্ন লোক মাঝখানে আছে, এদের টাকা দিতে হচ্ছে, তবে একদম কনজিউমারের কাছে জিনিসটা পৌঁছবে। দেখা যায় যখন আপনার আমার কাছে, আমরা যদি কনজিউমার হই, আমরা যখন জিনিসটা কিনছি, আমি কিন্তু 100% সেই জিনিসটার জন্য দিচ্ছি। এখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তাই তো? আমরা টিভিতে, রেডিওতে অ্যাড শুনি কি শুনি না? শুধু টিভি, রেডিও নয়, আপনি যখন ট্রাভেল করছেন দেখবেন বড় বড় হোর্ডিংস, পোস্টার দেখেন তো। আর রোজ যদি এক রাস্তা দিয়ে দেখেন, রোজ দেখতে থাকেন। আচ্ছা, আমি যদি এখানে দেখি যে রোজ এই ধরনের জিনিস যে আমরা দেখি, সেটা আমাদের মাইন্ডকে কি কোনোভাবে এফেক্ট করে? করে কি করে না? করে তো। এটাকে বলে হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম, আমি যখন বারবার আমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটা ছবি আসতে থাকবে, তখন আমি না সেটাকে নিয়ে অটোমেটিক্যালি ভাবতে শুরু করব। ঠিক আছে? তো এত কাণ্ড করে একজন কনজিউমারের কাছে যখন জিনিসটা আসে, আমরা 100% পে করি। এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এখানেও টাকা দিতে হয়, তবেই জিনিসটা কনজিউমারদের মনোভূত হয়, তারা সেটা দেখে ব্যবহার করে, তাই
তাই তো? তাহলে এটা এই প্রসেসের সঙ্গে মোটামুটি আমরা সবাই ওয়াকিবহল কি নয়? আমরা জানি তো এইভাবে আমাদের কাছে জিনিস আসে, আমরা হয়তো ভাবি না কিন্তু আমরা জানি। মানে আজকে যদি আমি ধরে নিই প্রক্টার অ্যান্ড গ্যাম্বল হোক বা হিন্দুস্তান লিভারই হোক, তারা কিন্তু ম্যানুফ্যাকচারার, তারা জিনিসগুলো বানিয়ে একটা দোকানে যতক্ষণ না সেই জিনিসটা আসছে আমরা দোকান থেকে কিনতে পারছি না। আমি ধরে নিচ্ছি একটা কোলগেট পেস্ট, আমি তো দোকান থেকে কিনছি, সেটা বানিয়েছে কে? প্রক্টার অ্যান্ড গ্যাম্বল বানিয়েছে। তো প্রক্টার অ্যান্ড গ্যাম্বল যখন বানায়, তারপর এত হাত দিয়ে যখন আমার কাছে আসছে, আলটিমেটলি আমি ইউজ করছি, তার মাঝখানে কিন্তু এতগুলো লোক আছে। আর যদি আমার ভালো লেগে যায়, আমি প্রতি মাসে যাই, গিয়ে কোলগেট কিনি দোকান থেকে, করে ইউজ করতে শুরু করি কি করি না? কারণ এক একটা বাড়িতে এক একটা ব্র্যান্ড ইউজ হতে শুরু হয়ে যায়। তা কোনোভাবে আপনিও প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের একটা পার্ট, এটা কোনোদিন ভেবেছেন কি যে প্রক্টার অ্যান্ড গ্যাম্বল যে প্রফিট করছে তার একটা সার্টেন পার্ট কিন্তু আপনিও তাকে দিচ্ছেন? এটা আমরা ভাবি না। তো চলো, আমি কি বোঝাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে আসলে চলবে না। কি বোঝাচ্ছিলাম আমি এখানে? ভেরি গুড, আমি এখানে বোঝাচ্ছিলাম প্যাসিভনেস। তাহলে এইটা যখন দেখালাম, আমি যেটা বোঝাতে চাইছি এবার সেটা বোঝাই। আজকে আমি বলেছি টিএনস নিয়ে আলোচনা হবে, যে আমরা কেন টিএনস এ আসবো, টিএনস এর প্রোডাক্ট কেন কনজিউম করব, বা সেইখান থেকে আমরা কি পেতে পারি, সেটা নিয়ে তো আজকের আলোচনা। তো এখানে যে ম্যানুফ্যাকচারার, সেই ম্যানুফ্যাকচারারের নাম হচ্ছে টিএনস। এরা হচ্ছে একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি, যারা সারা পৃথিবীতে 200টা কান্ট্রিজ এবং টেরিটরিজে কাজ করছে। এটা বিশাল ব্যাকগ্রাউন্ড। যিনি ফাউন্ডার অফ দ্য কোম্পানি, ডক্টর লিজিনিয়ার, তিনি হচ্ছেন অনারারি ডক্টরেট ইউনাইটেড নেশন থেকে, এবং সুনামিতে যিনি হাইয়েস্ট ডোনেট করেছেন। ঠিক আছে, এরকম একটা প্রোফাইলের কোম্পানি, যার কাছে একটা হিউজ বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, যেটা পৃথিবীর অন্যান্য যে কোনো বড়, আমি যদি মাল্টি লেভেল নেটওয়ার্ক মার্কেটিং হিস্ট্রিতে চলে আসি, কোনো কোম্পানির কাছে নেই সেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক টিএনস এর কাছে আছে। নিজের R&D আছে, 10,000 সায়েন্টিস্ট, তারা কনস্ট্যান্টলি এই ধরনের জিনিস যেগুলো আজকে আমি এখানে দেখাবো সেগুলো তৈরি করছে, বা সেইটা নিয়ে মানুষ সেইগুলোকে নিয়ে কি করে সুস্থতার পথে হাঁটবে সেইগুলোকে তাদের হেল্প করছে। তো টিএনস হচ্ছে একটা বিশাল বড় ওয়েলনেস ব্র্যান্ড। তারাও কিন্তু প্রোডাক্ট বানাচ্ছে। তারা কি ধরনের প্রোডাক্ট বানাচ্ছে? আমরা প্রত্যেকে যারা টিএনস এর সঙ্গে পরিচিত, আমরা জানি বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন বানাচ্ছে, যেগুলো আমাদের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবে, আমাদের মেটাবলিজমকে ঠিক রাখবে, আমাদের শরীরে এনার্জি ব্যালেন্স করবে, এই ধরনের ডিভাইস। এবং এই তিনটে কথা, যে আমি তিনটে কথা বললাম, ব্লাড সার্কুলেশন, মেটাবলিজম আর শরীরের যে এনার্জি ব্যালেন্স, এই তিনটে যদি ঠিকঠাক থাকে, আপনার কি মনে হয় আপনি কোনোদিন সাব হেলদি জোনেও যাবেন? সাব হেলদি মানে কি? 80% পিপল সারা পৃথিবীতে সাব হেলদি জোনে আছে। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, সেটা মাইগ্রেন হতে পারে, ইউরিক অ্যাসিড রিলেটেড প্রবলেম হতে পারে, হাই প্রেশার হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। খুব কমন যে ঘটনাগুলো, যেগুলো নিয়ে আমরা হয়তো আজকে খুব কি বলবো, ও সব বাড়িতে আছে, এরকম একটা অ্যাটিটিউডের মধ্যেই আমরা চলে এসেছি, কিন্তু সেটাই পরবর্তীকালে আমাদের বড় সমস্যার দিকে নিয়ে চলে যায়। তো 80% অফ দ্য পিপল সাবহেলথ জোনে আছে। তো টিএনস যে প্রোডাক্ট বানাচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিনে, তারা তিনটে জায়গা মেইনলি ফোকাস করেছে। একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স, একটা হচ্ছে মেটাবলিজমকে ঠিক রাখা, এবং প্রপার শরীরে ব্লাড সার্কুলেশন করা। তো সেই ধরনের ডিভাইস এরা বানাচ্ছে। এর বাইরে আজকের ডেটে আমরা যে খাবার খাচ্ছি, যে খাদ্য আমরা ইনটেক করছি, তার মধ্যে প্রপার পুষ্টি কি থাকছে, নিউট্রিশন কি থাকছে? নিউট্রিশন থাকছে না বলেই তো মানুষের এত সমস্যা, তাই তো? একটা ভিডিও বহুদিন আগে আমাদের কাছে ছিল, যেটা আমরা দেখাতাম, যে লাউকে ইনজেকশন দিচ্ছে। আগের দিন রাত্রিবেলা লাউটা সবে জাস্ট হয়েছে, ফুল থেকে সেটা শুরু হয়েছে, রাত্রিবেলা ইনজেক্ট করা হলো, পরের দিন
লাউটা একটা গোটা লাউ হয়ে গেল, সেটা পেরে নিয়ে এসে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে অক্সিটোসিন ইনজেকশন দিয়ে কি হচ্ছে, লাউটাকে বড় করে দেওয়া হচ্ছে। আমি তো জানি না, আমি দেখছি লাউটা খুব সুন্দর, আমি বাজার থেকে কিনে এনে সেটাকে রান্না করে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমাদের দেশে যে পেস্টিসাইড স্প্রে করা হয় সবজিতে, ফলে, সেটা যে কোনো সারা পৃথিবীর অন্য কোনো দেশের থেকে 300 গুণ বেশি। এটাও আপনারা জেনে নিন। এটা হচ্ছে একদম একটা মানে কি বলবো, ভেরি অ্যালার্মিং তথ্য। এবং এই যে 300 গুণ বেশি ইনসেকটিসাইড যে প্রত্যেকটা ফলের মধ্যে বা সবজির মধ্যে স্প্রে করা হচ্ছে, কেন হচ্ছে? যারা করছে তাদের প্রপার নলেজ নেই যে কতটা স্প্রে করবে। 300 গুণ বেশি স্প্রে করছে, আর সেইগুলোই কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসছি। আমরা সেগুলোকে কেটে, আচ্ছা ফল যদি হয় রেগুলার বেসিসে ফল খাচ্ছি, আর যদি সেটা সবজি হয় তাহলে সেটাকে আমরা রান্না করে খাচ্ছি। হচ্ছে তো? তাহলে আমার শরীরের অসুবিধাটা কোথায় হয়ে যাচ্ছে? নিউট্রিশন। যে প্রপার নিউট্রিশন, যেটা আমার শরীরের প্রয়োজন, দৈনন্দিন প্রয়োজন। নিউট্রিশন মানে কি? কি কি লাগে শরীরে রেগুলার বেসিস? ভিটামিন, মিনারেলস, vitamins, minerals, carbohydrates, fats আর protein, fiber, calcium, এইগুলো কিন্তু যতটা পরিমাণে দরকার সেইগুলো আমার শরীর পাচ্ছে না। তো না পেলে উপায় কি আছে? আজকের দিনে আমি যদি দাঁড়িয়ে বিদ্রোহ করি যে আমার এইগুলো চাই, কোথা থেকে পাবো? আমার নিজের ভালো নিজেকেই ভাবতে হবে। তাই জন্য আজকে ডেটে প্রত্যেক মানুষের কিন্তু সাপ্লিমেন্টেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাইরে থেকে যে জায়গায় অপুষ্টি হচ্ছে শরীরে, সেই পুষ্টিটা বাইরে থেকে দেওয়া, তার জন্য সাপ্লিমেন্টেশন দরকার। তাহলে চীন শুধু বায়োইঞ্জিনিয়ারিং মেশিনস বানায় না, তার সঙ্গে সাপ্লিমেন্টস বানায়। সাপ্লিমেন্টসটাকে 4টে ক্যাটাগরিতে ব্রেক করা আছে। আমি কি বললাম? আমরা এমন ধরনের খাবার খাচ্ছি যেগুলো বিষ কিন্তু শরীরে ইনটেক করছি, দীর্ঘদিন ধরে করেই আসছি, আর একটা সার্টেন এজের পর দেখা যাচ্ছে যে সেটা যদি হয় তখন কি হচ্ছে, যে আমার বিভিন্ন রকম অসুখ শরীরে দানা পাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাকে যদি এইটা থেকে সত্যি বেরোতে হয়, আমাকে কি করতে হবে? সাপ্লিমেন্টেশনে যেতে হবে। যে জায়গাটা আমার ভরপাই হচ্ছিল না, আমাকে সাপ্লিমেন্ট দিয়ে সেটাকে ভরপাই ঠিক করতে হবে। ঠিক আছে? তো সাপ্লিমেন্টস আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শরীরে টিএনসি সাপ্লিমেন্ট 4টে ক্যাটাগরিতে ব্রেক করা আছে। প্রথমে হচ্ছে ক্লিনজিং, ইন্টারনালি শরীরটাকে পরিষ্কার করা, প্রত্যেকের দরকার। আপনার দরকার, আপনার দরকার, প্রত্যেক এখানে যারা আছে। আমরা যদি বলি যে আমাদের ক্লিনজিং দরকার নেই, আপনি তাহলে আপনার শরীরকে বুঝতেই পারছেন না। আর ক্লিনজিং কিন্তু একবার করলে চলবে না, আমাকে মাঝে মাঝে শরীরকে ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট দরকার। তো ক্লিনজিং ইম্পর্টেন্ট। ক্লিনজিং করার পর রিপ্লেনিশিং খুব দরকার আছে। রিপ্লেনিশিং মানে আমি যখন ক্লিনজিং করছি তারপরের যে পার্টটা, সেটাকে বলে রিপ্লেনিশিং। তারপর আসে স্ট্রেংথেনিং আর ব্যালেন্সিং। আমি যদি এই 4টে পার্টকে প্রপারলি আমার লাইফে রাখতে পারি, টিএনসি যে সাপ্লিমেন্ট আছে সেইটা দিয়ে যদি আমি করতে পারি, তাহলে আমি একটা সুস্থ জীবনযাপন করতে পারবো। টিএনসি সাপ্লিমেন্টের উপর জোর কেন দিলাম? তার কারণ টিএনসি সাপ্লিমেন্ট বানায় সেইগুলো ইউনাইটেড নেশন থেকে গ্রিন ফুড অ্যাওয়ার্ডেড, মানে যার কোনো সাইড এফেক্ট নেই, যেগুলো অ্যাস্ট্রোনটসরা যখন স্পেসে যায় তারা খায়। চাইনিজ অলিম্পিক টিম যখন অলিম্পিক্সে খেলতে আসে তারা ইনটেক করে। এই ধরনের সাপ্লিমেন্টস কিন্তু আমাদের কাছে আছে। তাহলে টিএনস বায়োইঞ্জিনিয়ারিং মেশিনস বানায়, সাপ্লিমেন্টস বানায়, এবং তার সঙ্গে সঙ্গে হোম কেয়ার, পার্সোনাল কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টও বানায়। এই যে লাস্ট যে 3টে ক্যাটাগরি বললাম, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, এইগুলোর প্রয়োজন কি আছে কেউ বলতে পারবেন? মেশিন তো নয় আমাদের ব্লাড সার্কুলেশন করাচ্ছে, মেটাবলিজম ঠিক রাখছে, এনার্জিকে ব্যালেন্স করছে। সাপ্লিমেন্টস আমার যে খাদ্যের অভাব হচ্ছে, শরীরে পুষ্টির অভাব হচ্ছে, সেই জায়গাটাকে ফুলফিল করছে। তাহলে হোম কেয়ার মানে বাড়িতে
সকাল থেকে রাত্রি অবধি আমরা যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, সেটা হতে পারে আমার বাসন ধোয়ার জন্য, ঘর মোছার জন্য, জামা কাপড় কাচার জন্য। পার্সোনাল কেয়ার মানে যেগুলো আমি আমার ক্ষেত্রে ইউজ করি, সেটা একটা হ্যান্ড ওয়াশ হতে পারে, একটা মাথার তেল হতে পারে, সাবান হতে পারে, টুথপেস্ট হতে পারে। সকালে আমি দিনটা যখন শুরু করছি আমি পার্সোনাল কেয়ার দিয়ে শুরু করছি। স্কিন কেয়ার মানে আমরা চামড়াটা খুব ভালো থাকবে। তাহলে এইগুলোর প্রয়োজন কি আছে, কেউ আমাকে বলতে পারবে? এনিওয়ান? স্কিনের র্যাশেস থেকে বাঁচবে না, তার কারণ হচ্ছে এই তিনটে ক্যাটাগরি আমার যে কোয়ালিটি অফ লাইফ সেইটাকে বেটার জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা কোয়ালিটি অফ লাইফ লিড করি, আমরা প্রত্যেকে উপার্জন করার কেন চেষ্টা করছি? কোয়ালিটি অফ লাইফকে চেঞ্জ করার জন্য, তাই তো? তো আমি যদি আমার দৈনন্দিন কোয়ালিটি অফ লাইফকে না চেঞ্জ করতে পারি, আমি উচ্চ স্তরে ভাববো কি করে? তাই জন্য বেসিক জায়গাটা, ঘুম থেকে উঠে যে পেস্টও আমি ইউজ করব সেটা যেন বেস্ট কোয়ালিটির হয়। আমার জামা কাপড় যে সাবান দিয়ে কাচা হবে সেটা যেন কাচার পর আমি যখন গায়ে ইউজ করব তার মধ্যে একটা সফটনেস ফিল করি, সেটা যেন কোনো রকম র্যাশ আমার গায়ে না নিয়ে আসে। আমি যে সাবানটা মাখবো সেটা যেন 100% ন্যাচারাল হয়। ঠিক আছে, স্কিন কেয়ার মানে আমার যদি চামড়া ভালো থাকে, আমার যদি স্কিনে ভাঁজ না আসে, আমাকে যদি দেখতে ভালো লাগে, তাহলে সেটা কি করবে? অটোমেটিক্যালি সেটা অন্যজনকে আকর্ষণ করবে। তাহলে এই এরকম আছে, কি আছে, তো সেটাও তো কোয়ালিটি অফ লাইফকে চেঞ্জ করছে আমার। তো কোয়ালিটি অফ লাইফকে চেঞ্জ করার জন্য বাকি যে তিনটে সেগমেন্ট বললাম, বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিনস আর সাপ্লিমেন্টস এর বাইরে এইগুলো কিন্তু টিএস তৈরি করছে বা ম্যানুফ্যাকচার করছে। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম? প্যাসিভ ইনকাম বোঝাতে বোঝাতে আমি একটা প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন দেখিয়েছি যে ম্যানুফ্যাকচারারের থেকে কনজিউমারের কাছে কি করে জিনিস আসে। সেখানে আমি বলেছি এখানে টিএনসও হচ্ছে ম্যানুফ্যাকচারার বলেছি, এবং তারা কি ম্যানুফ্যাকচারিং করে সেটা আমি ছোটের উপর বলে দিয়েছি। আচ্ছা, সবই যখন বললাম একটু বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন নিয়ে বলি। আচ্ছা, বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন আমি বলেছি এইগুলো আমাদের রক্ত চলাচলকে ঠিক রাখে, আমরা শরীরে যে মেটাবলিজম, আমাদের শরীরের মেটাবলিজম যদি ঠিকঠাক হয়, একদম পারফেক্ট থাকে, তাহলে আমাদের শরীরে ব্লকেজ আসবে? আসবে না। আর আমাদের শরীরে যদি এনার্জি ব্যালেন্স থাকে, তাহলে আমি গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম, তো আমার যে ফ্রেশনেস আমি সকালবেলা ফিল করি সেটা আমি রাত্রিবেলাও ফিল করব, তাই তো? তাহলে এই যে বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন বেসিক্যালি এরা এই কাজটাই করে, এবং বিভিন্ন রকমের মেশিন। একটা যেমন নাম হচ্ছে ব্লাড সার্কুলেটিভ ম্যাসাজার মেশিন। আমি যদি সেই মেশিনের উপর উঠে দাঁড়াই, আমার শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হবে, নর্মাল আমি যদি ছুটি, আমি যদি হাঁটি, আমার কিরকম ব্লাড সার্কুলেশন হয়? নর্মাল কিরকম ভাবে সার্কুলেশন হয়? আপস এন্ড ডাউনস, নর্মাল সার্কুলেশন হয় বডিতে, যে রক্ত চলাচল হচ্ছে। কিন্তু আমরা কি কোনো প্যাটার্নকে ফলো করি চেষ্টা করার জন্য? বিসিএম যখন আপনাকে সার্কুলেশন করাবে, সে একটা সার্টেন প্যাটার্ন ফলো করছে। যেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পাইরাল সার্কুলেশন দিচ্ছে আমার বডিতে, এবং আমার রক্ত চলাচল হয় কার মধ্যে দিয়ে? ভেন্স এবং আর্টারিজ এর মধ্যে দিয়ে। এবার ধরে নিন আমার শরীরের রক্তটা যদি পা থেকে মাথা অবধি এইভাবে স্পাইরাল সার্কুলেশন হয়, তাহলে আমার ভেন্স এবং আর্টারিজ গুলো ক্লিয়ার হয়ে যাবে কি যাবে না? যার ফলে বিসিএম কে বলা হয় মিনি হসপিটাল। আপনার বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনোদিন সেরিব্রাল অ্যাটাক বা হার্ট অ্যাটাক হবে না, রাইট? এমন একটা ডিভাইস, এমন একটা ডিভাইস যার উপর আপনি যদি দাঁড়াতে পারেন রেগুলার বেসিস 15 মিনিটস, আপনার ওয়েট লস হয়ে যাবে। ইনফ্যাক্ট নতুন যে বিসিএম, সেখানে তো আমাদের কাছে বুড়ি বুড়ি মানে আমরা দেখতেও পাচ্ছি চোখের সামনে যে 1 মাসের মধ্যে কিভাবে ওয়েট লস হচ্ছে। চিন্ময়ের কাছে ইয়ে আছে, অনেকগুলো পরপর এক্সাম্পল আছে। লাস্ট শম্পা ম্যাডামকে দেখলাম, শম্পা ম্যাডাম বোধহয় 2 মাসে তো 2 মাসে 7 কেজি, 2 মাসে উনি 7 কেজি লস করেছেন। এবং ভদ্রমহিলার বোধহয় অ্যারাউন্ড 55-56 বছর বয়স, ওনাকে দেখে আর সেটা বোঝা যাচ্ছে না,
ইয়াং দেখতে লাগছে। তো ওয়েট লসে হেল্প করে, মানে কিভাবে করে, আমি যখন 15 মিনিটস মেশিনের উপর দাঁড়াবো, দ্যাট অ্যামাউন্টস টু 5 কিলোমিটার্স অফ সায়েন্টিফিক জার্নি। ঠিক আছে, তাহলে আমি যদি সেইভাবে ওয়েট লস করতে পারি, আমাকে বাইরেও বেরোতে হচ্ছে না, বাইরের কোনো দূষিত বাতাসও ইনটেক করতে হচ্ছে না, আমি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুব আরাম করে BCM আমার ওয়েট লস করে নিতে পারি। আমার মাসল টোনিং এ হেল্প করে, আমার টক্সিনস ফ্লাশ আউট করে, তার সঙ্গে সঙ্গে স্পাইনাল সার্কুলেশন দেয়, কোনো ব্লকেজ আসতে দেয় না। এবং যেটা না বললেই নয়, BCM আমাদের যে মেশিন, ব্লাড সার্কুলেটরি মাসাজার মেশিন, এরকম কোম্পানির পেটেন্ট আছে। কিসের উপর পেটেন্ট? না, এটা আমার শরীরের বোন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়, মানে হাড়ের ঘনত্বকে বাড়িয়ে দেয়। পৃথিবীতে আমার জানা এরকম কোনো মেশিন নেই যেটা হাড়ের ঘনত্বকে বাড়াতে পারে। আমাদের কাছে ছোট্ট মোবাইলের মতো দেখতে একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে অ্যাকিউলাইট, যেটা আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। আমি জাস্ট একটা টেস্টিমনি শেয়ার করবো এক্ষুনি, আমি বলে আমি নেক্সট পার্টে যাব, বোঝাবো প্যাসিভ ইনকামটা। অ্যাকিউলাইট যেটার কথা বলছি, সেটা আপনার শরীরে যে কোনো সমস্যাকে 25 থেকে 30% মধ্যে ডিটেক্ট করে নেয়। আপনি হাতে নিডললেস এরকম ঘোরাবেন, যদিও ছুঁচের মতো ফুটবে যে জায়গায় আপনার সমস্যা আছে, ঘুরিয়ে আপনি নিজে চেক করে নিতে পারবেন আপনার কি সমস্যা আছে। আপনি যদি আপনার কোনো নলেজ না থাকে, একটা চার্ট আছে, সেই চার্ট থেকে আপনি বুঝে যাবেন আপনার কি সমস্যা আছে। ওই চার্টের মধ্যে সব দেওয়া আছে। আপনি না জেনেও হাতে ঘোরান, যেখানে যেখানে আপনার যে পয়েন্টে লাগছে আপনি সেটা পেন দিয়ে দাগ দিন আর এই চার্টের সাথে মিলিয়ে নিন। আপনি দেখবেন অ্যাকিউলাইট আপনাকে বলে দেবে আপনার শরীরে কোথায় কি প্রবলেম আছে। আপনি হয়তো সেটা জানেনই না, হতে পারে সেটা আজ থেকে 2 বছর পর আপনার শরীরে দেখা দেবে। কারণ 25 থেকে 30% থাকতে থাকতে অ্যাকিউলাইট ডিটেক্ট করে দেয়। আর যেহেতু এত কমেও ডিটেক্ট করতে পারে, নর্মালি প্যাথোলজিক্যাল ডিটেকশন 60 থেকে 65%তে হয়, যখন মানুষের কিছু করার থাকে না। কিন্তু সেখানে অ্যাকিউলাইট কি কাজ করেছে সেটা আমি এক্ষুনি বলবো। এবার যেই পয়েন্টে আমার সমস্যা আছে ডিটেক্ট হয়, সেই পয়েন্টটাকে আবার রিলিভ করে একদম নর্মালাইজও করতে পারে অ্যাকিউলাইট। একদম নর্মাল করে দেবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ড্রাইভার, যে আমাদের সঙ্গে দীর্ঘ 17 বছর আছে, ওর নাম হচ্ছে আইনুল হক। তো আইনুল 17 বছর ধরে প্রচন্ড অনেস্ট, মানে একজন মানুষ যে আমাদের সঙ্গে, আমাদের পরিবারের একজন আমাদের সঙ্গে জুড়ে আছে, আমাদের গাড়ি চালায়। তো লাস্ট 1.5 বছর ধরে ওর বিভিন্ন রকম কমপ্লিকেশন হচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, জানে সৌরভ টৌরভ সবাই জানে। একবার আমাদের একটা RTP হয়েছিল, সেই সময় আইনুল খুব অসুস্থ ছিল, একবার হসপিটালাইজ হতে হয়েছিল। তো হার্টের কমপ্লিকেশন। তো লাস্ট অ্যারাউন্ড 10 দিন আগে ওর আবার ওই হার্টের সমস্যায় একটা হয়। তো ডাক্তার বলে যে আপনি ইমিডিয়েটলি ভর্তি হন নার্সিং হোমে, এবং ভর্তি হয়ে আপনাকে এনজিওগ্রাফ করতে হবে। এনজিওগ্রাফ করে যদি দেখা যায় যে ব্লকেজগুলো বেড়ে গেছে, তাহলে এনজিওগ্রাফ করতে হবে, এনজিওপ্লাস্ট করতে হবে বলে ওকে নাইটিঙ্গেলে নিয়ে গিয়ে ভর্তি করে। নাইটিঙ্গেলে নিয়ে গিয়ে ওর এনজিওগ্রাফ করে। এনজিওগ্রাফে যেটা এবার দেখা যায়, ডাক্তার মানে যখন কথা বলছে, ওর ছেলে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ছেলে ভয় পেয়ে আমাদের স্যার, আমার হাজবেন্ডকে ফোন করে যে আঙ্কেল এরকম বলছে, আপনি একটু কথা বলুন ডাক্তারের সাথে। এবার ডাক্তার বলছে একটা ভাব, 3টে তো ভাব থাকে, একটা ভাব হচ্ছে 100% ব্লকেজ, একটাতে 98% ব্লকেজ, আর আরেকটা ভাবে হচ্ছে 95% ব্লকেজ। পরে ডাক্তার বলছে এর শুধু এনজিওগ্রাফ করে হবে না, আমি যদি এনজিওপ্লাস্ট করে হবে না, তার সঙ্গে সঙ্গে পেসমেকার বসাতে হবে। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। এই কিন্তুটা হচ্ছে যে আমি তো বসিয়ে দিলাম, পেসমেকার বসানোর পরও কোনো গ্যারান্টি নেই যে এই মানুষটা রিভাইভ করবে। এটা হচ্ছে ডাক্তারের ভার্সন ছিল। তো যখন আমি শুনছি ডাক্তার এটা বলছে, আমি তখন আমার হাজবেন্ডকে ইশারা করে বলছি ওর ছেলেকে বলো ওকে বাড়ি নিয়ে চলে আসতে,
ভর্তি করার কোনো দরকার নেই, কিছু করতে হবে না। তো ও তখন বলে তুমি বাবাকে নিয়ে চলে এসো, আমরা দেখছি আমাদের সিস্টেম থেকে কিছু হতে পারে কিনা। খুব ভালো করে শুনবে, আমাদের সিস্টেম থেকে কিছু হতে পারে কিনা বলে ওর ছেলেকে দিয়ে ও কালকে রাত্রিবেলা ওকে ডিসচার্জ করে দিয়ে বাড়ি চলে আসে। এবার আমরা আমাদের যারা টপ হেলথ এক্সপার্টস আছে তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা কনফার্ম করেছে যে আইনুরের যে কন্ডিশন আছে ওইখান থেকে অ্যাকিউলাইট বিসিএম হেডকেয়ারেন্ট সাপ্লিমেন্টস দিয়ে ওকে রিভাইভ করা যাবে এবং এটা উইথ গ্যারান্টি বলে দিয়েছে হয়ে যাবে, কিন্তু ওকে নিয়ম করে করতে হবে সেটা বলেছে। এবং আমি অবাক হয়ে গেলাম যখন পাঠানো হলো রিপোর্টগুলো, প্রথমে দেখেই যে কথাটা বলছে যে রিপোর্ট খারাপ, খুব একটা ইয়ে নয়, মানে তবে ওই ডাক্তার যে ভয় দেখিয়ে দিয়েছে যে পেসমেকার বসাতেই হবে, বা আরেকজন ডাক্তারের কাছে সেই গিয়ে বলছে সে বাইপাস করে নাও, এ বলছে যে ভদ্রলোক কি খুব বেশি সিগারেট স্মোক করে। এই কথাটা প্রথমে জিজ্ঞেস করলে তো ও বললো যে হ্যাঁ সেটা করে। বললো যে যদি এইটা বন্ধ করে আর যে আমি চার্ট করে দিচ্ছি এই চার্ট যদি ও ফলো করে তাহলে ও কিন্তু একটা হেলদি লাইফ লিড করতে পারবে। তারপরে যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন ধরে ধরে যে ওষুধগুলো আছে সেই ওষুধের এগেইনস্টে আমাদের কোন সাপ্লিমেন্ট সেখানটা দিলে রিপ্লেস হয়ে যাবে সেটা পর্যন্ত ড্যাশ দিয়ে করে দিয়েছে যে এইটার বদলে কোলডেস খেতে হবে, এইটার বদলে কর্টিসেপস খেতে হবে, এইটার বদলে স্পিরুলিনা খেতে হবে বলে টোটাল চার্ট করে দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট কেন বললাম যে মানুষ ভাবে যে অ্যালোপ্যাথি ইজ দ্য আল্টিমেট, সে ওই বিশ্বাসই রাখতে পারে না, সে চলে যায়। কিন্তু আপনি যদি সত্যি সিরিয়াসলি টিএনসি এর সঙ্গে যুক্ত হন এবং আপনার যদি সেই বিলিফ সিস্টেম ভেরি স্ট্রং থাকে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলবো রোজ বিসিএম করুন, রোজ অ্যাকিউলাইট করুন, রোজ এইচকেআর অ্যাপারেটাস ইউজ করুন এবং রেগুলার বেসিস সাপ্লিমেন্টের মধ্যে থাকুন, আপনি দেখি ইউ আর গোয়িং টু লিড আ ভেরি ভেরি হেলদি লাইফ, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেন বললাম? রিসেন্টলি আমরা চায়না ঘুরে এলাম। চায়না ঘুরে এলাম মানে যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বলছি, ইট ইজ আ হিউজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং আমাদের এখান থেকে কোনো ইনফরমেশন ছিল না, যদিও আমি নেটে দেখে নিয়েছি যে সেখানে টেম্পারেচার খুব কম, তো আমি আমার সাফিসিয়েন্ট গরম জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। কিন্তু যেদিন কনভেনশন ছিল সন্ধেবেলা আমরা যখন বসে আছি, আপনাদের কি বলবো, আমার মনে হচ্ছে আমার ফাড়ের কোটের মধ্যে দিয়ে ঠান্ডা ঢুকে যাচ্ছে, আমার শিরদাঁড়ার মধ্যে ঠান্ডা ঢুকছে। নর্মালি যদি এটা হয়, এবং আমি গুগলে তখন সার্চ করছি টেম্পারেচার ইন তিয়ানজিন, দেখাচ্ছে 5 ডিগ্রিজ, আরও যখন আরেকটু পরে দেখাচ্ছে 4 ডিগ্রিজ টেম্পারেচার। সেই টেম্পারেচার বসে আছি, ওপেন এয়ার, হু হু করে হাওয়া দিচ্ছে। এবং রিসেন্টলি আমি দেখলাম গুজরাটে কেউ একটা পোস্ট করেছে, সেখানে আমি নিজেকে দেখছি, নিজেকে চিনতে পারছি না, পুরো সামনে ফাড় দিয়ে এরকম করে বসে আছি, তাতেও আমার মনে হচ্ছে আমি আমার পুরো হাঁটু কাঁপছে, হাত কাঁপছে, এই অবস্থা। নর্মাল হলে কি হতো? নর্মাল হলে যদি আমাদের এখানে মানে সত্যি সেভাবে কারো মানে আমরা জিএস এর সঙ্গে যুক্ত না হতাম, আমার কাছে কোনো সাপ্লিমেন্টস থাকতো না, আমার নাক দিয়ে কিন্তু ব্লিডিং হতে শুরু হতো। যারা সাপ্লিমেন্টেশনের মধ্যে নেই, নতুন লোক, তাদের অনেকের হয়েও গেছে সেটা। কিন্তু আমি যে মুহূর্তে হোটেলে ফিরেছি, আমি কোনো দিকে না দেখে 4খানা কর্টিসেপস, 4খানা স্পিরুলিনা, 2খানা আয়ুষ, 2খানা জিঙ্ক নিয়ে সঙ্গে সঙ্গে গরম জলের মধ্যে আমি ইনটেক করে নিয়েছি এবং তারপরে আমি যতদিন ছিলাম আমি ওইটা ইনটেক করতে থেকেছি, যার ফলে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছি, আদারওয়াইজ আমি পারতাম না। এটা আমি বিশ্বাস করি। আর আমাদের যিনি টপ, যিনি লিডার, আমাদের টিমে যিনি টপ আছেন, সুশান্ত, হি 72 ইয়ার্স ওল্ড। 72 ইয়ার্স ওল্ড সেই ভদ্রলোক, আমি দেখছি একটা কোট পরে তিনি খুব মানে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছেন, তার কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে না একটা 72 বছরের মানুষ ওই ঠান্ডার মধ্যে ওইভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কেন সম্ভব হয়েছে? বিকজ অফ টিএনস। আর আমাদের গডফাদারের কথা নাই বা বললাম, সে তো একজন অন্যরকম মানুষ,
ওই মানে প্রোগ্রাম হয়েছে মোটামুটি 4টে থেকে শুরু হয়েছে রাত্রি 10টা অবধি। অত ঠান্ডার মধ্যে উনি কি করে ওখানে বসছিলেন আমি জানি না। মানে আমরা তো তাও উঠেছি, গিয়ে গরম জলে খেয়ে এসেছি, অনেক কাণ্ড করেছি। ইঞ্জিনিয়ার কনস্ট্যান্টলি কিন্তু সামনে এভাবে বসছিলেন। ওকে, দ্যাট ইজ টিএস পাওয়ার এক্স্যাক্টলি। তো এখানে টিএনস এর যে প্রোডাক্টগুলোর কথা বললাম, জাস্ট আপনাদের একটু ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য যে টিএনস এর প্রোডাক্ট কিরকম হয়, রাইট? আমি খুব তাড়াতাড়ি যাব এখানে। এখানে টিএনস ও ম্যানুফ্যাকচার করছে, আমি কি বোঝাচ্ছিলাম? কিন্তু এখানে টিএনস যখন জিনিসগুলো বানাচ্ছে, সে বলছে যে মাঝখানে যে এত বড় চেন, এটা আমি রাখবোই না, আমি ডাইরেক্টলি প্রোডাক্টগুলো কাকে দেব? আমাকে দেবে, আপনাকে দেবে, যারা ব্যবহার করতে চাইছে তাদের দিয়ে দেবে, রাইট? বলছে তুমি আমার ডিস্ট্রিবিউটর, তোমাকে আমি ডাইরেক্টলি প্রোডাক্ট দেব, রাইট? তুমি ইউজার হও এবং তোমার যদি প্রোডাক্ট ভালো লাগে, আমরা যে কোনো ভালো জিনিস মুখ দিয়ে শেয়ার করি কি করি না? আমরা করি তো, আমাদের আলাদা করে বলতেও হয় না, আমরা শেয়ারিং করে দিই। একটা মানে ধরুন এই যে মানে ভালো ইনসিডেন্ট, খারাপ ইনসিডেন্ট, যেভাবেই হোক আমাদের মুখ দিয়ে বেরোবেই, আমরা শেয়ারিং করব। বলছি ওয়ার্ড অফ মাউথের মতো বড় অ্যাডভার্টাইজমেন্ট হয় না, তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট তো আমার প্রয়োজন নেই। প্রয়োজন নেই। আমি জিনিসগুলো বানাবো, তোমাকে দেব, তুমি ইউজার হও, এবং তোমার যদি ভালো লাগে তুমি কি করবে? মানুষকে শুধু বলতে থাকো, বলতে থাকো। সে যদি সত্যি বুঝতে পারে যে এই প্রোডাক্টের দম কি আছে, সে যদি সত্যি বুঝতে পারে এখান থেকে প্যাসিভ ইনকাম মানে কি হতে পারে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি যেটা ঘটবে আসুন দেখে নিই। এখানে টিএনস ম্যানুফ্যাকচারার, সে ডাইরেক্টলি আমাকে কনজিউমার দিচ্ছে। এখানে কি ছিল? আমি নরমাল প্যাটার্নে ম্যানুফ্যাকচারার 40% এ বানাচ্ছিল, আমি 100% দিচ্ছিলাম। এত বড় চেনে 60% ইউজ হচ্ছিল। এরা বলছে জিনিসটা তো খুব সিম্পল, আমিও 40% এ বানাবো, বানিয়ে আমি ডাইরেক্টলি একে দেব, একে ইউজার বানাবো। এই ইউজ করে যখন শেয়ারিং করবে, তার বেসিসে মানুষ যখন প্রোডাক্টগুলো সম্পর্কে জানবে এবং ইউজ করতে শুরু করবে, এই যে 60% টাকা এদের মধ্যে আমরা ভাগ করে দেব। হয়ে গেল না? এখানে ধরে নিন আমি এখানে প্যাসিভ ইনকাম বোঝানোর চেষ্টা করছি। তো আমার যদি ভালো লাগে, আমার যদি মনে হয় টিএনসটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে আমি ফুল টাইম টিএনস নিয়ে গ্রো করব, তাহলে দিনে 10 ঘন্টা আমি দিতে পারি। আর সেটা যদি আমার মান্থলি একটা 2-3 লক্ষ টাকা ইনকাম হয়, ফরেন ট্রিপ হয়, টিএনস যদি আমাকে একটা গাড়ি গিফটে দিয়ে দেয়, আমি সেই সময়টা দেবো কি দেবো না? ফুল টাইমার হবো কি হবো না? 100% দেবো। তাহলে আমি যদি 10 ঘন্টা দিই এবং আমার মতো 10 জনকে জাস্ট ভাবাতে পারি, তাহলে 240 ঘন্টা বেরোলো কি বেরোলো না একদিনে? কারণ আমার নিজের 24 ঘন্টা এখানে আমি ইউজ করছি এবং তার সঙ্গে আমার মতো 10 জনের 24 ঘন্টাকে আমি ইউজ করতে পারলাম। ইনফ্যাক্ট 10 ঘন্টা করে যদি আমি কাজ করি, 100 ঘন্টা একটা দিনে আমি বের করে নেব। আর এই 10টা কিন্তু 10 থাকবে না, এটা বাড়তে বাড়তে কোটিতে চলে যাবে। আর র মেটেরিয়াল নিয়ে কথা বলছিলাম না, প্রোডাকশন করতে র মেটেরিয়াল লাগে, তো র মেটেরিয়াল না হলে প্রোডাকশন হবে না। তাহলে আমাদের র মেটেরিয়ালটা কি? মানুষ আমাদের র মেটেরিয়াল, আর কোন আমাদের র মেটেরিয়াল নেই। আর মানুষ কি শেষ হবে? মানুষের শেষ আছে? নেই তো। ভারতবর্ষ যদি শুধু ভারতবর্ষ ধরি 140 কোটি, তো শেষের জায়গা নেই। তো দিস ইজ দ্য কনসেপ্ট। তাহলে আমি প্যাসিভ ইনকাম করতে পারলাম কি পারলাম না? একটা দিনকে বাড়িয়ে 240 ঘন্টা কেন? 2040 ঘন্টাও আমরা কিন্তু সেই জায়গায় নিয়ে চলে যেতে পারবো। তো ভেরি মাচ পসিবল। তো কনসেপ্ট বোঝাতে পেরেছি। আর টিএনস সম্পর্কে খুব ছোট্ট করে বলেছি, কিন্তু টিএনস একটা মহাসমুদ্র। আমরা আজকে 18 বছর
এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি। আমি বলেছি এখানে আমি গোল্ড লাইন র্যাঙ্ক হোল্ড করি, আর কোম্পানি থেকে লাক্সারি কার ফান্ড অ্যাচিভ করেছি, এটাও করেছি। কিন্তু তার আগে আমি কি করতাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যারা ফার্স্ট টাইম এসেছেন তাদের জন্য বলি, বেসিক্যালি আমরা দুজনেই আমরা শুরু করেছিলাম অ্যাজ এ কাপল, হাজব্যান্ড ওয়াইফ হিসাবে। আমরা গভর্নমেন্ট জবে ছিলাম, রাইট? আমি হাই সেকেন্ডারি স্কুলে ইংলিশ পড়াতাম এবং আমার হাজব্যান্ড কলকাতা কর্পোরেশনে জব করতেন। তো আজকে যেটা আমরা ফুল টাইম সব কিছু ছেড়ে দিয়ে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ইনফ্যাক্ট আগের দিনই স্যার এখানে আলোচনা করছিলেন, এবছর অলরেডি পাঁচখানা ফরেন ট্রিপ, তাই তো? 5খানা ফরেন ট্রিপ হয়ে গেছে। সামনে আমাদের সিঙ্গাপুর উইথ ক্রুজ। জানেন কি সিঙ্গাপুর উইথ ক্রুজ কি? সিঙ্গাপুরের নাম তো সবাই শুনেছেন, তাই তো? আইল্যান্ড কান্ট্রি সিঙ্গাপুর, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট সিটি যেটাকে বলা হয়। কিন্তু ক্রুজ কি কোনো ধারণা আছে? বড় জাহাজ। কিন্তু সেই জাহাজটা কিরকম? সেটাও হচ্ছে একটা বিশাল বড় শহর, ঠিক আছে? সেইটা আপনি অ্যাচিভ করতে পারেন, আজকে এখানে জয়েন করেও অ্যাচিভ করতে পারেন। তো সেই জায়গায় কতজন যেতে চাইছেন দেখি হাত তুলুন। ইনফ্যাক্ট আমাদের সকালবেলা যে মর্নিং সেশন হচ্ছে, প্রতিদিন সকালবেলা আমরা এই ক্রুজ নিয়ে কথা বলছি, রাইট? আমি ক্রুজের একটু ছোট্ট ডেসক্রিপশন দিয়ে আমার পার্ট শেষ করবো, তারপর আমরা স্যারকে ডেকে নেবো। একবার স্যারকে বলে রাখো 5 মিনিটস। তো বেসিক্যালি আমি আমার ক্রুজের এক্সপিরিয়েন্স দুবার, আমি সিঙ্গাপুরে ক্রুজে দুবার গেছি। ক্রুজ জাহাজ কিরম জাহাজ? যেই জাহাজের মধ্যে শপিং মল থাকে, যেই জাহাজের মধ্যে হ্যাঁ খেলার মাঠ থাকে, যেই জাহাজের মধ্যে লিফট তো থাকে, আর কি থাকে? সুইমিং পুল থাকে, আর কি থাকে? ডিস্কোথেক থাকে, আর থাকে অজস্র পরিমাণে রেস্টুরেন্ট, হোটেল। আর হোটেলে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। আমি যদি ফুডি হই, আমি সারাদিন যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি। শুধু মাথায় রাখতে হবে যে রাত্রির কটার পর, 7টার পর আর খাবার পাওয়া যায় না। আমি বলেছিলাম এটা আমার খুব একটা নিজের এক্সপিরিয়েন্স। হাঙরের স্যুপ দিয়ে দিয়েছিল আমাকে, রাত্রি 7টার পর খেতে দিয়েছিলাম বলে। আর তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলেছিলাম, যারা নেচার লাভার, যারা মনে করে যে সারা পৃথিবীটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে, তাদের জন্য একটা মারাত্মক এক্সপিরিয়েন্স। কারণ আমরা সূর্যোদয় সূর্যাস্ত এটা কি করি? আমরা জমি থেকে দাঁড়িয়ে জলের মধ্যে দেখি, তাই তো? আপনি ক্রুজে যখন থাকবেন মাঝ সমুদ্রে, আপনি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে সূর্য উঠছে, সূর্য ডুবছে। শুধু তাই নয়, ক্রুজে যখন আপনি উঠবেন, ক্রুজ যে যে জায়গায় গিয়ে দাঁড়াবে, মানে নর্মালি ক্রুজটা শুরু হয় সিঙ্গাপুর থেকে, তারপর ক্রুজটা যায় মালয়েশিয়া। মালয়েশিয়ায় দুটো জায়গায় আপনার তিনটে জায়গায় আপনাকে নামাবে। একটা হচ্ছে পেনাং, একটা হচ্ছে লাংপাই, আর আরেকটা হচ্ছে ক্যাপিটালটা যেটা তোমরা গিয়েছিলে কুয়ালালামপুর। তিনটে জায়গায় ল্যান্ড করবে। 3 দিন আপনি এই মালয়েশিয়া 3টে জায়গায় নেবে ঘুরতে পারবেন। সারাদিন আপনাকে ছেড়ে দেবে, আপনি ঘুরুন, এবং তারপর আপনাকে একটা টাইম দিয়ে দেবে। সেই টাইমে আবার আপনাকে ক্রুজে উঠে আসতে হবে, ক্রুজ আবার ছেড়ে দেবে। আর তারপর ক্রুজ যাবে থাইল্যান্ডে গিয়ে ক্রুজ আপনাকে নামাবে ফুকেটে নামিয়ে সারাদিন আপনি ফুকেট ঘুরবেন, আবার উঠে আসবেন, করে আবার ক্রুজ ঘুরতে ঘুরতে সিঙ্গাপুর ব্যাক করে আসবেন। তো ক্রুজে না গেলে ক্রুজ কি বোঝানো সম্ভব না, কিন্তু এইটা বলতে পারি যে এটা ইজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। প্রত্যেকের একবার যাওয়া উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে 29, আমাদের টিএলস এর যে মাস কাউন্টিং হয়, সেখানে আজকে থেকে একটা নতুন মাস শুরু হলো। এই মাস এবং নেক্সট মান্থ 2 মাস আমাদের হাতে সময় আছে। আমরা একটা অসাধারণ প্ল্যান দিয়েছি, যেই প্ল্যানে আপনারা যদি কাজ করেন, প্রত্যেকে সিঙ্গাপুর উইথ ক্রুজ অ্যাচিভ করতে পারেন। তার আগে জয়নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কোম্পানিতে, এবং কার জয়নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সেটা আমি এখানে শেয়ার করব না।
সেটা আমাদের সকলের স্যার, one of the top leaders in TIANS, company director মানে সারা পৃথিবীতে মাত্র 21 জন ডাইরেক্টর আছে, তার মধ্যে তিনি একজন, যিনি আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন। এবং আপনারা খুব লাকি যে এরকম একটা দিনে আজকে আপনারা প্রেজেন্ট আছেন, যার মুখ থেকে নেক্সট পার্টটা আপনারা শুনবেন যে এত কিছু পেতে হলে আমাকে এক্স্যাক্টলি কি কি করতে হবে। কতজন জানতে চাইছেন? আমরা সবাই জানতে চাইছি। তো চলুন আমরা একটা খুব বড় করে হাততালি দিয়ে আমাদের Very good morning. Good morning, sir. কতদূর দেখা হয়েছে? Yes, some of the distribution correct. Great. কি করতে হবে হ্যাঁ, সবাইকে, আর সবাই খুঁজে যেতে চাইছে তার জন্য কি করতে হবে। very good. নতুন কে কে আছে? First time? Very good. এটা খুব বড় করে হাততালি। নতুন যারা আসছে তাদের সাথে একটু ইন্টারঅ্যাকশন করি। আমার নাম পলাশ ঠাকুর, আপনারা জানবেন না। টিএনসিতে আমাদের 2007 জানুয়ারি থেকে, কতদিন হচ্ছে, এই জানুয়ারিতে 18 বছর কমপ্লিট হয়ে যাবে। প্রিভিয়াসলি আমি সরকারি চাকরি করতাম, আমার ওয়াইফ হয়তো বলেছে ও করতো। আমরা এখান থেকে বিজনেস শুরু করেছিলাম 3 বছরে, আমরা এখান থেকে less than 3 years এখান থেকে লাক্সারি গাড়ি অ্যাচিভ করেছিলাম। দেন 2010 গাড়ি অ্যাচিভমেন্ট ছিল, 11তে আমি চাকরি ছেড়ে দিই। ইনফ্যাক্ট 9 গাড়ি অ্যাচিভমেন্ট হয়েছিল, ফেব্রুয়ারি 2010 পেয়েছিলাম। 11তে আমি চাকরি ছেড়ে দিই। 2015 এ আমার ওয়াইফ চাকরি ছেড়ে দেয়, দিয়ে আমরা ফুল টাইম গ্রো করি থ্রু দ্য বিজনেস। ট্রাভেলিং যদি বলেন, আমি এই বছরে কতগুলো ফরেন ট্যুর করেছি আমার এক্স্যাক্টলি মনে নেই, ট্রাই আউট করি। লাস্ট উইকে আমরা চায়নাতে ছিলাম, তার আগের মাসে জাপানে ছিলাম, জাপানের আগে মালয়েশিয়া ট্রাভেল করেছি এবছর, মালয়েশিয়ার আগে দুবাই না, আমি ডাইরেক্টর সুইট ইন্দোনেশিয়া গেছি, তার আগে দুবাই গেছি। 5টা ট্যুর এবছর অলরেডি করেছি। আর আমি কয়েকজন লিডারের সাথে কথা হচ্ছিল, আমার এক বন্ধু আছে, ও ডেইলি ডাইরেক্টর লিখে 64তম ট্যুর, 65। আর ওটা কিভাবে ক্যালকুলেট করে, কারণ ওর থেকে প্রায় 10টা ট্যুর আমার বেশি করা। কেন, 2 বছর বিজনেস ডাউন ছিল, 2010-11 সেই সময় ব্যবসা অনেক উঠেছিল। প্লাস আমি 4-5টা এজ এ কোম্পানির সঙ্গে অ্যাডিশনালি আমি ট্যুর করেছি, আমার ফ্যামিলি নিয়ে আমি 5টা ফরেন ট্যুর করেছি। 10টা ট্যুর তো আমার বেশি করাই হতে গেলে, বাট আমার ক্যালকুলেশন নেই। আমি বলতে পারবো আমি 74তম ট্যুর, কারণ একটা 20-25টার পরে থাকে না। যাক, তো কেন আমি এলাম আমিও জানি না, ভগবান নিয়ে এসছে আমাকে। কেন আমি চাকরি ছেড়ে দিলাম সেটা আমার কাছে ক্লিয়ার। ওটা আমার কাছে খুব কষ্টের ছিল। ইনফ্যাক্ট আমি আজকে সকালেও কিছুটা বলার চেষ্টা করছিলাম, সার্কাসের বাঘ আর জঙ্গলের বাঘের মধ্যে একটা তফাৎ থাকে। সার্কাসের বাঘ খাঁচায় থাকে, পায়ে থেকে বাচ্চা ভাত লাগিয়ে দেয়, দুবেলা খাওয়ার পায় টাইমে, কিন্তু স্বাধীনতা পায় না। যারা চাকরি করেন বা চাকরি মেন্টালিটি, উইথ ডিউ রেসপেক্ট, আমি সার্কাসের বাঘ হিসেবে মানি। এবং আমি এটা খুব বড় গলায় বলতে পারি, কারণ আমি দীর্ঘদিন কাজ করেছি। আর আজকে চাকরি করলেও আমার 31-35 এর নিচে স্যালারি হতো না, কারণ আমার বন্ধুরা সেরকমই পায়। এবারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। আরো বড় করে হাত ধরুন তো, ফার্স্ট টাইম কার প্রেজেন্ট আছে? অনেক প্রেজেন্ট আছে। ফেসবুকে কে কে আছে? আমি নেই, কে কে আছে? হাত তুলে। আরে থাকা তো অপরাধ নয়, সবাই আছে। আচ্ছা, আপনাদের ফেসবুকে নতুনদের সাথে কোন ইন্টারেকশন? আপনি নতুন, তাই তো? আপনার কতজন ফ্রেন্ড আছে ফেসবুকে? হ্যাঁ, 1000 মতো আছে। আর তার মধ্যে রিয়েল ফ্রেন্ড কজন আছে? 15-20 জন। আচ্ছা, তারপরে ফ্রেন্ডের ফ্রেন্ড আছে আরো 100, ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড আছে 100, ফ্রেন্ডের ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে 100, এই করে করে তো 100 অবধি গেছে। আপনারা একমত তো এই ব্যাপারে? চায়না একমত তো এই ব্যাপারে? আপনি এই যে ফেসবুক চালনা করছেন, কতদিন করছেন? 8-10-12 বছর হবে। আমি দেখছিলাম, আমি 2010 থেকে অপারেট করি, 15-16 বছর, 7-8 বছর 10 বছর ইউজ করছেন। যদি খুব কম বয়সে সাগরটা করে কম করেছে, নর্মালি তো মানুষ বেশি করে, যতদিন 18 পর থেকে করছে। কত জিবি ডেটা খরচা করেছে?
জানা নেই, আনলিমিটেড জানা নেই। আচ্ছা, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কতক্ষণ টাইম দিয়েছেন। আপনি জানেন আপনাকে দিয়ে কোনো একটা গ্রুপ এটা এত বড় নেটওয়ার্ক তৈরি করে লাখ লাখ টাকা উপার্জন করেছে। খুব ভালো করে ভেবে দেখবেন, আপনি আপনার বন্ধুদেরকে ফেসবুকে অ্যাড করেছেন, বন্ধুদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, বন্ধুদের বন্ধুরা এসছে রিকোয়েস্ট পাঠিয়েছেন, ঘুরে ছবি লাইক করেছেন, ওর ছবি লাইক করেছেন, একে ভালো বলেছেন, তাকে আপনি কি পেয়েছেন? ফেসবুক না থাকলে আপনার কি লস হতো? কত কিছু হতো না? তারপরে ইনস্টা ছিল, তার আগে টুইটার ছিল। আপনার জীবনের আপনি স্ক্রিন টাইমে গিয়ে দেখবেন কতক্ষণ ফেসবুক ইউজ করেন, দেখবেন 45 মিনিট 1 ঘন্টা হয়। 1 ঘন্টা করে দিনে, 30 ঘন্টা মাসে, 360 ঘন্টা বছরে, 10 বছরে 36,000 ঘন্টা আপনি স্পেন্ড করেছেন ফেসবুকের পিছনে। 36,000 ঘন্টায় অন্তত 200 জিবি ডেটা আপনি খরচা করেছেন। আপনাকে নিয়ে নেটওয়ার্কিং করেছে অন্য লোক, আপনি কিচ্ছু পাননি, আপনি খরচা করে গেছেন। আর অন্য লোক কিন্তু আপনার থেকে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করেছে। ইয়েস অর ইয়েস? Yes. একটা এক্সাম্পল দিলাম। এখানেও আপনি একই জিনিস করবেন, আপনার বন্ধুকে বলবেন, বন্ধুকে বলবেন, বন্ধুর গার্লফ্রেন্ডকে বলবেন, আপনিও একটা নেটওয়ার্ক তৈরি করবেন। তার এগেইনস্টে আপনি কিন্তু বিশাল বড় ইনকাম জেনারেট করবেন, বিশাল বড় কেরিয়ার করতে পারবেন। সেম টাইম দেবেন। কতজন রাজি আছেন যারা নতুন এসেছেন? আমরা রাজি আছি। এবার আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে খুব ভালো করে ভেবে দেখুন। আমার কাছে যখন আমি শুরু করব, আমার কাছে কতগুলো কার্ডের অপশন আছে যেখানে আমি শুরু করতে চাইছি। কি কি কার্ডে আমি শুরু করতে পারি? আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টগুলো সম্পর্কে বলা হয়েছে। প্রোডাক্ট অল আর ব্রিলিয়েন্ট প্রোডাক্টস এবং মনোপলি প্রোডাক্ট যার মার্কেটে কোনো কম্পিটিটর নেই। ফর এক্সাম্পল, আপনি যদি BMW X3 গাড়ি কেনেন, আপনি লোকাল গ্যারেজে সারাতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওর যে টেকনোলজিটা জানা নেই। আপনি যদি দামি ঘড়ি ইউজ করেন, ফর এক্সাম্পল আমি হাতে টি-শার্ট পরে আছি, আমি যদি এটা নিয়ে গিয়ে রাশবিহারী মোড়ে বলিয়ে ব্যাটারি চেঞ্জ করে দাও, কিন্তু খুলতেই পারবে না ঘড়িটা, কারণ ও জানাই নেই কি টেকনোলজিতে খোলে ঘড়িটা। আজকে যদি আপনি ও জেনারেলের খুব ভালো এসি ইউজ করেন, যে মিস্ত্রিটা 1 মাস কাজ জানে সে খুলে ও জেনারেল কাজ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে that will be very difficult to operate করা, পসিবল নয়। সিমিলারলি আমাদের কাছেও এমন ধরনের প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট মনোপলি বাজারে কোথাও পাওয়া যায় না। আপনারা বোধহয় শুনেছেন প্রেসারকে ব্যালেন্স করা যায়, লো প্রেসারকে হাই করা যায়, হাই প্রেসারকে লো করা যায়, জানা নেই। আপনারা বোধহয় শুনেছেন যে সুগার একবার হলে উইদাউট ওষুধ সেটাকে নরমাল করা যায়, ব্লাড সুগার যদি হাইপারগ্লাইসেমিয়া হয় নরমাল করা যায়, জানা নেই আমাদের। কারণ আমাদের কাছে এরকম টেকনোলজি আছে যেখানে এটাকে নরমাল করা যায়। 150-60 রুপিস থেকে শুরু করে আপ টু 50-60,000 পর্যন্ত আমাদের কাছে ভেরিয়াস টাইপস অফ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো ইউজ করে আমি কিন্তু সুস্থ থাকতে পারি। আমি সেই সুস্থতা লোকের সঙ্গে শেয়ার করে আমি কিন্তু খুব বড় আকারে ক্যারিয়ার তৈরি করতে পারি। এবার একটা হার্ডকোর বিজনেস, আমরা ডাইরেক্টলি বিজনেসের মধ্যে ঢুকবো। প্যাটার্ন কি আমি শেয়ার করেছি, এবং ফেসবুক আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে ডিফারেন্ট এক্সাম্পল দিচ্ছি। পুজোতে কে কে শপিং করেছে? আমরা অনেক জায়গাতে আমরা প্যান্টালুন্সে গিয়ে শপিং করতে পারি, আমরা টাটা শপটার নাম কি জানো? জুডিওতে গিয়ে শপিং করতে পারি। জুডিও টাটার না, টাটা জুডিওতে গিয়ে শপিং করতে পারি। আমরা রিলায়েন্স ট্রেন্ডে গিয়ে শপিং করতে পারি। আপনি যখন শপিং করে বেরিয়ে আসেন, আপনার ফোন নাম্বার চাই না? অ্যাড করে দেন কিছু পয়েন্টস। আপনি ফিরে এসে দেখবেন আপনার কাছে মেল আসে যে রেফার ইওর ফ্রেন্ড আর্ন 100 রুপিস। আপনার যদি ভালো লাগে আপনি রেফার করে দেন, আপনি 100 রুপিস পান, কারণ ওখান থেকে কাস্টমার পাবেন। ও নেটওয়ার্কে আপনাকে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে মাত্র 100 টাকার বিনিময়ে।
আপনি প্রোডাক্ট কিনতে গেছেন 4000 টাকা, আপনাকে বলছে 10000 টাকা কিনলে একটা ভিআইপি সুটকেস আছে, আপনি কিনে নিয়ে চলে এসেছেন বাড়ি, একটা সুটকেস দিয়েছে আপনাকে। তো সে ওখানে বিজনেস করতে এসেছে, তার নেটওয়ার্কে আপনাকেও নিয়ে নিয়েছে অলরেডি, এবং আপনি ওই নেটওয়ার্ক থেকে যা করছেন সে সেখান থেকে ইনকাম জেনারেট করছে, আপনি কিন্তু পাচ্ছেন। হ্যালো, সরি স্যার। ঠিক আছে, হয়ে যাবে তারপর স্টার্ট। হ্যাঁ বলছি, থামো। ওটা পাঠিয়েছো? দেখছি। হ্যাঁ, 308819। ঠিক আছে, রাখো। হয়ে গেছে স্যার, কাইন্ডলি সবাই ফোন সুইচ অফ। ফোন যদি কারো খোলা থাকে আমি বলবো। ফোন বন্ধ হয়েছে সবার? আপনাকে তার নেটওয়ার্কে ঢুকিয়ে নিয়েছে। প্রত্যেকে ঘুম থেকে উঠে চা কে খান? 90%, আমি খাই না, 90% লোক খায়। যে কোম্পানি চা কেনে সে তার নেটওয়ার্কে আপনাকে ঢুকিয়ে রেখেছে, আপনি চা কেনেন সেখান থেকে প্রফিট জেনারেট করেন। আপনি যে বাইক চালান, যে গাড়ি চালান, সার্টেন পেট্রোল পাম্প থেকে তেল তোলেন, সেই পেট্রোল পাম্প তার নেটওয়ার্কে আপনাকে ঢুকিয়ে রেখেছে। এখানে প্রথম কাজ হচ্ছে আপনি কিছু প্রোডাক্ট পারচেজ করবেন বেসড অন ইওর রিকোয়ারমেন্ট। আপনি 1.5-2 লাখ টাকার প্রোডাক্ট পারচেজ করতে পারেন, কমও করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করছে। কিন্তু যেহেতু হায়ারে যাবেন, আপনি কিভাবে লাভবান হবেন প্রথম বলি। প্রথম হচ্ছে আমাদের যে প্যাটার্ন, সেখানে আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার সমস্ত কটা প্রোডাক্ট কাছে রাখা 100% দরকার। আপনার কাছে অ্যাকুলাইফ রাখা দরকার, বিসিএম রাখা দরকার, হেড কেয়ার রাখা দরকার, ব্রেসলেট রাখা দরকার, কিছু সাপ্লিমেন্টস রাখা দরকার, স্কিন কেয়ার রাখা দরকার, এফএমসিজি প্রোডাক্ট রাখা দরকার, যদি আপনি বড় আকারে পান। মোবাইল ফোন দোকান থেকে কে কে কিনেছেন? এখন অনেকে অনলাইন কিনে নেন, দোকান থেকে কে কে কিনেছেন? 90% লোক প্রেফার করে দোকান থেকে কিনতে। যারা নতুন এসেছেন, আমি আরেকবার হাত তুলে রাখো। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি করেই বলো, মানে ছোট তোমাকে ধরো একটা অপশন দেওয়া হলো, ঠিক আছে? এনাদের একটা শপ আছে, ওনার একটা শপ আছে, দুটো শপ আছে। তুমি যদি ফোন চেঞ্জ করো, তুমি কি ফোন কিনবে? কি কিনবে? মোটরোলা কিনবে। তুমি একটা মোটরোলা ফোন কিনতে দোকানে গেছো, এনার দোকানে গেছো, ইনি বললেন যে আসুন আসুন বসুন, বসালেন। বসানোর পরে কি করলেন? বিভিন্ন ফোনের ক্যাটালগ দেখালেন। এই ফোনে এই ফোনে 8GB RAM আছে, এই ফোনে 24 মেগাপিক্সেল ক্যামেরা আছে, এর স্ক্রিনটা কার্ভ আছে। ওনার দোকানে যেতে একই জিনিস উনি 10টা ফোন হাতে দিয়ে বলেন আপনি দেখে নিন কোনটা নেবেন, কোন দোকান থেকে ফোন কিনতে শুরু। দুজনের প্রাইস সেম, এটা আমার বেটার ফিল করতে পারছে। সেলস এর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার প্রোডাক্ট হাতে যতক্ষণ আপনি ফিল করবেন ততক্ষণ আপনার মাথায় কিন্তু ঢুকবে না। তাহলে আপনারা আমাকে বলুন, আমরা যদি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি, আমার গ্রোথ ফাস্ট হবে না? আমার কাছে যদি ভেরিয়াস টাইপস অফ প্রোডাক্ট থাকে ডেমনস্ট্রেশনের, আমার গ্রোথ ফাস্টার হবে। ভেরিয়াস টাইপস অফ প্রোডাক্টস থাকলে, এবং এখানে আপনি চাইলেও 1.5-2 লক্ষ টাকার উপর যেতে পারবেন না, তার কারণ তার বেশি কিছু নেই। আজকের ডেটে একটা গাড়ির ব্যবসা করতে গেলেও 10 লাখ টাকা মানুষকে ইনভেস্টমেন্ট করতে হয়। 25,000 টাকা মাসে পাবেন কি তার কোনো গ্যারান্টি নেই, ইভেন কোনো মাসে -25 হতে পারে। এখানে আপনি চাইলেও 1.5-2 লাখ টাকার উপর যেতে পারবেন না, বিকজ দিস ইজ দ্য ম্যাক্সিমাম। এবার আপনি করে নিন সমস্ত কটা প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলেন 1200 পিভির কার্ড। এখানে অ্যামাউন্ট আসে ±1.5 লক্ষ টাকা, ±1.5 লক্ষ টাকা দিয়ে আপনি স্টার্ট করবেন। এর মধ্যে মোটামুটি চলে আসে একটা 1200 পিভির কার্ড, যেখানে আপনি হাইয়েস্ট স্ল্যাব পেয়ে গেলেন, দ্যাট ইজ আ 20% ডাইরেক্ট বোনাস। আপনি ডাইরেক্ট যে বিজনেস জেনারেট করবেন 20% পাবেন। আপনার যে অ্যাসোসিয়েটসরা বিজনেস জেনারেট করবেন, মোর দ্যান 1 লাখ যদি হয়, সেখান থেকে আপনি 11% এর ইনকাম জেনারেট করবেন। তারা যে ইনকাম জেনারেট করছে তার উপর আপনি 4 লেভেল পর্যন্ত ট্রেনিং বোনাস পাবেন, আপনি 10 লেভেল পর্যন্ত ইউনি লেভেল পাবেন, সবকিছু ম্যাক্সিমাম বেনিফিটস পাবেন। আপনি যদি এই জায়গায় স্টার্ট করেন, এটাকে বলা হয় প্ল্যাটিনাম কার্ড।
একটা আবার ভুলে যাবো পরে, কোভিডের একটা সানগ্লাস আছে, আজকে তো আমি গাড়ি ভাড়া নিয়ে এসেছি আমার ড্রাইভার নিয়ে, ওই পকেটে আছে, খেয়াল করি, নাহলে ওই অবস্থা চলবে। প্ল্যাটিনাম কার্ড, ঠিক আছে। এবার 1200 বিবি বা 1.5 লাখ টাকাটা আমার মনে হয় বিজনেস করার জন্য খুব বড় অ্যামাউন্ট নয়, বাট হ্যাঁ কারোর কাছে মানিটারি ক্রাঞ্চ থাকলেও থাকতে পারে যে আমি এই মুহূর্তে অতটা রেডি নই, এটা হতে পারে। আপনার কাছে আরো অপশন আছে, আপনি 400 বিবি কার্ডে স্টার্ট করতে পারেন। যারা নতুনরা বলবেন 1200 বিবি যদি 1.5 লাখ টাকা লাগে, 400 বিবি কত টাকা হবে? কে বলবে এটা? ওই জন্য আমরা হাততালি চাইবো। প্লাস মাইনাস 50,000 লিখলাম। প্লাস মাইনাসটা কেন লিখছি? কারণ আমি সেম অ্যামাউন্টে প্রোডাক্ট পাবো। আমি যে প্রোডাক্ট পাবো তার জিএসটির উপর ডিপেন্ড করছে, সেটা 49 হতে পারে, 50-500 হতে পারে। 50,000 আমার মনে হলো যে আমার একটু টাফ আছে, ব্যাপার আছে। এখানে আবার স্ল্যাবটা কিন্তু একটু কমে যাবে, স্ল্যাবটা পুরো কিন্তু 18% হয়ে যাবে। এই কার্ডটাকে বলা হয় গোল্ড কার্ড। আচ্ছা, মনে হলো যে আমি তো এবার মিউচুয়াল ফান্ডে অনেকটা ইনভেস্টমেন্ট করে দিয়েছি, বা আমি একটা ফোন কিনে নিয়েছি, আমার একটুখানি চাপের হচ্ছে, তো আমি এতটা পারবো না। কোম্পানি আপনার কাছে আরেকটা অপশন রেখেছে, আপনি ইভেন সিলভার কার্ডেও স্টার্ট করতে পারেন। সিলভার কার্ডের অ্যামাউন্ট কত হবে? হ্যাঁ কত? 25,000। কত রেশিওতে যাচ্ছে? প্লাস মাইনাস 25,000 টাকা। ভেরি গুড। আর এখানে আপনার স্ল্যাবটা 15% হয়ে যাবে। তার মানে আমি যদি 3টে কার্ডের মধ্যে যে কোনো কার্ডে শুরু করে একই বিজনেস জেনারেট করি, এখানে আমি যে টাকাটা পেতাম এখানে কিন্তু তার থেকে কিছুটা টাকা কম পাবো। কত টাকা কম পাবো? 25%। পার্সেন্টেজ ওয়াইজ দেখলে, কেন এখানে যদি 100 টাকা পাই, 100 টাকা সাপোজ 100 টাকা 20% পাবো, এখানে 100 টাকা কিন্তু 15% পাবো। গ্যাপ ইজ লিটল বিট মোর। আর একটা কার্ড থাকে, বাট সেই কার্ডে আমি সাজেস্ট করি না, যদি কোনো এমপ্লয়ি থাকে বা কোনো স্টুডেন্ট থাকে, ইউ ক্যান ট্রাই আউট, দ্যাট ইজ আ 100 জিবি কার্ড। এর অ্যামাউন্ট কত আসবে? 12.5 এটাকে বলে ব্রঞ্জ কার্ড। এখানে আমার এই স্ল্যাবটা 10% হবে, কিন্তু আমি 4 লেভেলের যে ট্রেনিং বোনাস আমার কার্ডে আমি চাইলে পরে টপ আপ করে উপরে যেতে পারি, আর উপর থেকে শুরু করে গ্রোথ ফাস্ট হবে। এটা ফ্লেক্সিবল ডিসিশন আপনাকে নিতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব। এবার আমি এটাকে শুরু করলাম। শুরু করার পরে প্রথম কাজ আমি কি করব? নতুনরা বলুন, ফার্স্ট কাজ আমার কি? আমাকে এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, নিজেকে ইউজ করতে হবে, তারপর শেয়ারিং করতে হবে। বেশ, খুব ভালো। আমাকে প্রথমে নিজেকে ইউজ করতে হবে, ইউজ করার সাথে সাথে আমাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। ট্রেনিং অ্যাটেন্ড করে দুটো জিনিস আসে। ট্রেনিং অ্যাটেন্ড করলে আমি যখন শিখবো, সিমিলারলি আমার কনফিডেন্স বাড়বে। কেন আমার মতো আরো 5টা লোককে এই করে যারা রেজাল্ট পেয়েছে। এই প্রোগ্রামটা যদি আজকে 15-20টা নতুন লোক না দেখে আপনাকে একা দেখানো হতো কোন একটা নির্জন মাঠের মধ্যে বসে, আপনার বিশ্বাস করতে হয়তো একটু অসুবিধা হবে। তো আপনি যখন দেখছেন একসঙ্গে 20টা 25টা 30টা লোক ট্রেনিং করছে, বা সেখান থেকে কিছু লোক সেটা ভালো আর্ন করছে, আপনারা রিয়েলাইজ করেন যে সামথিং বিগ ইজ হ্যাপেনিং। তো আমাকে ট্রেনিং নিতে হবে, প্লাস আমাকে 100% ইউজার অফ দ্য প্রোডাক্ট। সকাল থেকে রাত্রি অবধি সমস্ত ধরনের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো তোমার বয়স কত? 23। আমি লাস্ট 23 বছর ধরে ইউজ করছি। আপনার বয়স কত? 32 বছর ধরে ইউজ করছি। আপনার 20 বছর ধরে ইউজ করছি। 20-30 বছর 40 বছর ইউজ করছি, বাট আমার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। না আমার কাছে গাড়ি এসছে, না ফরেন ট্যুর এসছে, না বাড়ি এসছে, ফালকে টাকা করি 10,000 টাকা আমার কাছে আসে। তো সেখানে আমার পরিবর্তন করা দরকার। তার সঙ্গে যদি আমি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে পাই, তাহলে আমি প্রোডাক্ট ইউজ করা শুরু করলাম, ট্রেনিং নেওয়া শুরু করলাম, তারপরে আমি অ্যাকশন করা শুরু করলাম। আমি আপনাদের একটা খুব ছোট্ট ওয়েতে দেখাবো, খুব ছোট্ট ওয়েতে। নতুনরা একটু হাত তুলে রাখবেন। বেশ, আমি আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, আপনারা আমাকে একটা জিনিস বলুন। ধরুন, বেশ, আমি আপনার থেকে শুরু করি। ধরুন আমাকে যদি স্টার্ট, আপনার নাম? দেবাশিস করণ। দেবাশিস। দেবাশিসকে যদি স্টার্ট করতে হয়, দেবাশিস কোন কার্ড চুজ করবে?
যে কোনো কার্ডে স্টার্ট করা যায়, যে কোনো কার্ডে স্পন্সর করা যায়। বাট আমি দেখতে চাইছি কতটা বুঝেছি মানে মানুষ কতটা অ্যাগ্রেসিভ, আমি কোন কার্ডে শুরু করব যদি আমি স্টার্ট করতে হয়। কোনটা মিডলে দুটো আছে, গোল্ড আছে সিলভার আছে। সিলভার। দেবাশিস ভাবছে দেবাশিস সিলভার কার্ডে শুরু করবে। বেশ, তোমার ক্ষেত্রে যদি আমি আসি, গোল্ড। তোমার নাম স্নেহাশিস। স্নেহাশিস। স্নেহাশিস বলছে আমি গোল্ডে শুরু করব। আচ্ছা, তোমার ক্ষেত্রে সিলভার। তোমার নাম সাগর বড়ুয়া। সাগর বলছে আমি সিলভারের কথা ভাবছি। আচ্ছা, আপনার নাম তারক। কি? তারক বসু। তারক কোন কার্ডের কথা ভাবছে? গোল্ড। তারক ভাবছে আমি গোল্ড কার্ডে শুরু করবো। বেশ, আপনার নাম? আচ্ছা, ঋতু কোন কার্ডের কথা ভাবছে? ঋতু ভাবছে আমি গোল্ড কার্ডের কথা ভাবছি, আমি কার্ডে শুরু করবো। আমি কাউকে মিস করলাম এখানে? আপনাদের মিস করেছি। আপনার যেটা বল, আপনার নাম? গৌরীকে আমি যদি জিজ্ঞেস করি গৌরী কোন কার্ডের কথা ভাবছে? হ্যাঁ, গোল্ড। আপনি কি হাউস ওয়াইফে কিছু করেন? হাউস ওয়াইফ? হ্যাঁ, হাউস ওয়াইফ। তাই টাকাটা কে দেবে? টাকাটা কোথায় পাবেন? হ্যাঁ, আমি যেটা করতে চাইছি সেটা বলুন। চাইলে মানুষ এটা অ্যারেঞ্জ করে ফেলে, বাট আপনার সেই জায়গাটা আছে তো, তাহলে আমি কি করে গোল্ডে করবেন? আমি একদম ক্লিয়ার কাট জিজ্ঞেস করছি, কারণ আপনাকে এক্সাম্পল দেবো। তারপর আপনি নিজের মতো করে বলুন আপনি কোন কার্ডে শুরু করবেন। টাকা না থাকলে বলে দেবেন টাকাই নিয়ে শুরুই করতে পারবো না। কোন জায়গায় শুরু করার কথা ভাবছেন? আপনি ভেবে নিন আমি আর কাকে মিস করলাম। আপনাকে মিস করেছি। আপনাকে যদি স্টার্ট করতে হয় আপনি কোন কার্ডের কথা ভাববেন? এখানে বেশ ভালো তো 100 বিবি তে শুরু করবেন, কিন্তু 100 বিবি তে না বেনিফিট নেই, চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টপ আপ করে দিতে, ঠিক আছে? এবারে যারা নতুনরা আমাকে ইন্টারঅ্যাক্ট করলেন, আমি দেবাশিস, তো আমি ওখান থেকে শুরু করি। আমি সবার ক্ষেত্রে আমি বলি, আমরা যদি একটা নামের লিস্ট প্রিন্ট করি, আমাদের ফোন বুক খুললে 100 200 500 নাম আছে, কে করলো কি করলো না আমি লিস্ট বলার, আমার কাজ হচ্ছে শেয়ারিং করা, যে ইন্টারেস্টেড হবে আসবে, যে ইন্টারেস্টেড হবে না আসবে না, উইথ দ্য ডেমনস্ট্রেশন এন্ড এভরিথিং। আমরা যদি একটা 1 উইকে বড় নামের লিস্ট বিল্ড করে অল আউট প্রেজেন্টেশন দিই এবং আমাদের সব আপলাইনরা আমাদের সাপোর্ট করে, এক সপ্তাহে আমরা কজনকে ইনভলভ করতে পারি বিজনেসে? আপনার যেটা মনে হচ্ছে আপনি বলুন। 5 জন। তোমার ক্ষেত্রে যদি বলি কনটেক্সট ওয়াইজ আমি যেটি 10 জনকে আমি ইনভলভ করতে পারি। তোমার ক্ষেত্রে যদি বলি 4 জন করতে পারি। আপনার ক্ষেত্রে আমি যদি বলি 12 জন, 5 জনকে আমরা করতে পারি। আপনার ক্ষেত্রে যদি বলি জোনা 5কে আমি ইনভলভ করতে পারি। আপনার ক্ষেত্রে আমি যদি বলি 2-4টা অনেক ডিফারেন্স, আমাকে 5 জন ধরি, তাহলে আমরা মোটামুটি যে আলোচনা করি 3 থেকে 5 জনকে আমরা কিন্তু এক উইকে স্পন্সর করতে পারি, দেখাতে পারি, তাদের ইনভলভ করতে পারি। আমি আরো একটা ওয়ার্স্ট ফিগার ধরে নিলাম 2। আমরা আজকে জয়েন করলাম, এক সপ্তাহ কাজ করলাম এবং 2 জনকে আমার সঙ্গে আমি ইনভলভ করলাম। এই কাজটা তো করা যেতে পারে। এখানে আপনারা মেজরিটি বলেছেন গোল্ড কার্ড, 3 জন বলেছেন, 2 জন বলেছেন সিলভার কার্ড, 1 জন বলেছেন ব্রোঞ্জ কার্ড। আমি ধরে নিচ্ছি আপনি যে কার্ডে শুরু করলেন সেই কার্ডেই আপনার নিচে যারা দেখাচ্ছে তারা স্টার্ট আপ করে। ইউজুয়ালি সেটা বেশি ক্ষেত্রে হয়, এক্সেপশনও হতে পারে। তাহলে আমি গোল্ড কার্ডে শুরু করলাম, আমার সঙ্গে 2 জন গোল্ড কার্ডে শুরু করলো, আমি সিলভারে শুরু করলাম, আমার সঙ্গে 2 জন সিলভারে শুরু করলো, আমি ব্রোঞ্জে করলাম আমার সঙ্গে। যদিও যে কোনো কার্ডে যে কোনো সময় ব্রোঞ্জ গুলো সে প্ল্যাটিনামও স্পন্সর করতে পারে, গোল্ড গুলো সে ব্রোঞ্জ স্পন্সর করতে পারে। এই কাজটা করা যায়। সেকেন্ড উইকে লেটস প্ল্যান অ্যাবাউট সেকেন্ড উইকে এই যে 2 জন ইনভলভ হয়েছিল তাদের আমরা যদি সেম সাপোর্ট দিই এবং তাদের নিচেও আমরা কিন্তু জাস্ট 2 জন স্পন্সর করার কথা ভাবছি। আচ্ছা, এরাও 4-5 জন করতে পারে, কিন্তু আপনিও করতে পারেন। সেকেন্ড উইকে আপনিও সাইডে 2 স্পন্সর, আমি কিচ্ছু ধরলাম না, আমি এটা
নিমিত্ত মাত্র ধরছি, এই জিনিসটা থার্ড উইকে, ফোর্থ উইকে, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, এখানে আমরা একটা প্ল্যান করলাম টিল 27th ডিসেম্বর। এই কাজটা যদি আমরা ডুপ্লিকেট করি, ফরগেট অ্যাবাউট গোল্ড কার্ড, ফরগেট অ্যাবাউট সিলভার কার্ড, যদি ব্রোঞ্জ কার্ডের ডুপ্লিকেশন আমরা করি 8 উইক, আপনার 3 লক্ষ টাকা 8 উইকে ইনকাম বেরোবে আর সিঙ্গাপুর ট্যুরে ছিল as per plan guaranteed। আপনি যদি গোল্ড কার্ডে শুরু করেন ইনকাম অনেকটা বেশি হবে, সিলভার কার্ডে শুরু করলে ইনকামে গোল্ড কার্ডে 5.5 লাখ টাকা ইনকাম চলে যাবে। বাট আমি নমিনাল কেসে বললাম अराउंड 3 লাখ ইনকাম আর সিঙ্গাপুর ট্যুর আমি বার করে ফেলবো নতুন অবস্থায় স্টার্ট করে। এইবারে ইট ইজ আ হার্ডকোর বিজনেস। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলছি। ধরে যাক আপনি প্ল্যাটিনামে, আপনি যেখানে খুশি স্টার্ট করতে পারেন, আপনি গোল্ডেই করুন, দ্যাট ইজ বেস্ট অপশন। নিচে দুটো গোল্ড হলে তো আপনি এমনি প্ল্যাটিনাম চলে যাবেন। বাট আমি ধরে নিচ্ছি আপনি প্ল্যাটিনামে জয়েন করলেন, ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করলেন, হার্ড ওয়ার্ক করলেন, 8 উইকস ফোকাস ওয়েতে করলেন, আপনাদের গাইডলাইন দিলেন, ফলো করলেন, 8 উইকস পর আপনার কি হলো, একটা 3 লাখ টাকা ইনকাম বের হলো। ওয়ার্স্ট কেসে সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভমেন্ট হলো। আপনি কত ইনভেস্টমেন্ট করেছিলেন? 1.5 লক্ষ টাকা। আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন কত? না, 1,80,000 টাকা। কারণ প্রোডাক্টের দামের থেকে আপনি অলরেডি কমে এসে মেম্বার কিনেছেন, ঠিক আছে? 1,80,000 টাকার প্রোডাক্ট আপনি কিনেছেন 1.5 লক্ষ টাকা দিয়ে, 3 লক্ষ টাকা 8 উইকে ইনকাম করেছেন, তার সঙ্গে একটা লাক্সারিয়াস সিঙ্গাপুর ট্যুর উইথ স্টার ক্রুজ অ্যাচিভ করেছেন। আপনার জানা কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি যা টাকা ইনভেস্টমেন্ট করবেন 8 উইকে ডাবল পাবেন, তার সঙ্গে একটা 1.5 লক্ষ টাকা ট্যুর পাবেন? আমার জানা নেই। 8 উইকসের আমরা যদি এটা প্ল্যান করে 8 উইক যাই, 8 উইক পরে আপনার সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভমেন্ট হবে। সিঙ্গাপুর ট্যুর অ্যাচিভমেন্ট হওয়ার পর সোশ্যাল ব্র্যান্ডিং হবে। আপনার ওই ফেসবুকে যেখানে 1000 লোক আছে, যেখানে আপনাকে দেখতো, আজকে আপনি কি করতেন, একটা রেস্টুরেন্টে গেলে ছবি ছাড়তেন, কালকে স্টার ক্রুজের 12 তলা থেকে ছবিটা আসবে। আপনার কি মনে হয় না 1000 লোকে 300 লোক আপনাকে কোয়েরি করবে, কি করেছো ভাই আমাকে বলো। আপনার বাড়িতে আপনার বাবা আপনার মা কখনো রেখে গিয়ে আপনাকে বলেও থাকতে পারে আমার অপদার্থ ছেলে বদমাইশি করে বেড়াচ্ছে, সেই বাবা মা কিন্তু পাড়ায় সবাইকে বলে রাখা হবে আমার ছেলে জুয়েল লাখে একটা পাওয়া যায় না, আমার পাড়া থেকে সিঙ্গাপুর ট্যুর করে এসেছে। আপনার ওয়াইফ আপনার জন্য প্রাউড ফিল করবে, আপনি আপনার হাজবেন্ডের জন্য প্রাউড ফিল করবেন। কতদিনের মধ্যে? মাত্র 8 উইকের জন্য। ম্যাক্সিমাম কত ইনভেস্টমেন্ট করতে পারেন? 1.5 লক্ষ টাকা। 8 উইকস আপনি দিতে পারবেন এটা বার করতে? যারা নতুন আছেন ইয়েস অর ইয়েস করা যেতে পারে তো 100%। যদি সিরিয়াস থাকি 100% এটাকে বার করা যেতে পারে। আজকের থেকে তার জন্য আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এবার আমাদের মধ্যে কয়েকজন প্রেজেন্ট আছে যারা ফরেন ট্যুর করে এসেছে। আমি একজন দেখছি, ওখানে 2 জন আছে, 3 জন আছে, জিতেন বাবু অজস্র করে 4 জন আছে, কবি 5 জন আছে, শুভ্র 6 জন। আমি খুব ছোট ছোট করে জাস্ট চিন্ময় 7 জন আছে, এখানে 7 জন বসে আছে যারা কোম্পানি ফরেন ট্যুর করে এসেছে। আমি ছোট ছোট করে একটু করে বলতে বলবো। আমি শিবশঙ্কর যদি শুরু করি, তুমি চায়না ঘুরে এসেছিলে তাই তো? ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখিয়েছিলে আমাদের, ছোট করে একদম ছোট করে তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো। আমি আজকে প্রথমেই আর কি চায়না নিয়ে কথা বলছিলাম, ম্যাডাম সাথে কথা বলার আছে। অ্যাকচুয়ালি যতক্ষণ আমরা ভাববো ততক্ষণ সেটা আসবে না মাথার মধ্যে। চায়না আমার লাইফের প্রথম ফরেন ট্রিপ ছিল, ইভেন ফ্লাইটে ওঠাও আমার কাছে প্রথম ছিল। তো আমাদের সেরকম ফ্যামিলিতে কোথাও যায়নি। তো ফরেন ট্যুর কী হয় বা কী জিনিস, যতক্ষণ আপনারা কেউ যাবেন ফিল করতে পারবেন না। ওখানে গিয়ে কোম্পানি এত লাক্সুরিয়াস একটা জায়গাতে ছিলাম, তারপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চায়না ওয়াল, বুলেট ট্রেন যেটা এক্সেপশনাল ছিল, সব কিছু দুর্ধর্ষ ছিল। ইভেন পুরো ব্যাপারটা 7 দিন ওখানে ছিলাম, 5 দিন 6 রাত এরকম একটা ছিল। তো আমার লাইফে একটা বেস্ট মোমেন্ট এবং সত্যিই খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি ওখানে, এবং এটা টিএনস ছাড়া পসিবল ছিল না। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি থেকে তো আমি সেটাই বলবো যেটা আমি আগে বলতাম, যে আমার ফ্যামিলি থেকে কোনোদিন বিদেশ ট্যুর যাবো বলে তো আমি চিন্তা ভাবনা করিনি। আমি আগে বলেছি আমি দীঘা পর্যন্ত আজ পর্যন্ত যেতে পারিনি। আমি সেখান থেকে দুবাই থেকে ফিরে এসেছি। তো
তো ফ্লাইটে অ্যাকচুয়ালি আমারও চিন্তাভাবনা ছিল যে কোনোদিন হয়তো আমি উঠতেই পারবো না, কাছেও যেতে পারবো না, কিন্তু আমি ফ্লাইটে উঠে ঘুরে এলাম। তো তারপর থেকে আচ্ছা, কোন এয়ারলাইনে গেছিলেন? দুবাই তো 1000 ঘন্টা ফ্লাইট যায়। এমিরেটস। এমিরেটস। তো অসাধারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আমাদের। তো অ্যাকচুয়ালি আমি যে দুবাইতে গেছিলাম, আমরা হয়তো টিভিতে দেখতাম দুবাইয়ের পরিবেশ, কিন্তু সেখান থেকে যেটা আমি দেখলাম যে টিভির চেয়ে কিন্তু অসাধারণ, আরও ভালো লাগে। এবং তার সঙ্গে আমরা যে কয়েকদিন 7 দিন মতো আমি ঘুরেছি, যেটা আমি সবাইকে শেয়ারিং করি যে কি বলা যায়, গাড়ির হর্ন তো আমি শুনতেই পাইনি, তার সঙ্গে স্যারের সঙ্গে যে আমি পার্সোনাল কালেক্ট করে যে ঘুরেছি সেটাও কিন্তু খুব অসাধারণ। তো তার সঙ্গে আমার সবচেয়ে আরও ভালো লাগে ডেজার্ট সাফারিটা খুব দারুণ। তো সেই যে বালিতে উঠছে আর গাড়ি নামছে, তার সঙ্গে সঙ্গে যে একটা গান, সুন্দর একটা গান, সে মুভমেন্টটা খুব দারুণ লাগে, আমার এখনও শুনতে ইচ্ছা করে। তো খুব অসাধারণ। আমার সত্যি কথা বলতে আমি এই সিস্টেমে না আসলে আমি কোনোদিন হয়তো বিদেশ যেতে পারতাম না। আমি চেষ্টা করবো সিঙ্গাপুর। এখানে শুভ্র প্রেজেন্ট আছে, ও থাইল্যান্ড আর দুবাই করেছে। ওর ছোট করে এক্সপেরিয়েন্স করে, খুব ছোট ছোট করে পাইছে। প্রত্যেকটাই অসাধারণ ট্রিপ। লাইফে কোনো কোম্পানি থেকে যাওয়াটা এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আর জীবনে যখন প্রথমবার ট্রাভেল করবেন, সেটা যদি ইন্টারন্যাশনালি হয়, যেটা জগবন্ধু বললেন যে আমি কোথাও যাইনি, ইভেন দীঘা থেকেও ফিরে এসেছি, তো সেদিনকে অবশ্যই আপনি কেঁদে ফেলবেন। আর আপনার সাথে যারা যাবে ইমোশনালি তারাও কেঁদে ফেলবে। তারা ভাববে যে আমি যেতে পারলাম না, এবারে পরের বার তো অবশ্যই আমিও যাবো। আর ফিলিংস আপনি যখন যাবেন ফিল করবেন প্রতিটা মুহূর্ত। যেমন ফ্লাইটের কথা বললেন, এমিরেটস ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটা আপনি যখন ট্রাভেল করবেন তো একটা অন্যরকম অনুভূতি দেবে। আর টিয়ানসি যা দেয়, আমরা এখানে যতটা ফিল করতে পারি তার থেকে অন্তত কয়েক হাজার গুণ বেটার লাইফ দেয়। না গেলে কি করে ফিল করাবো, এটাই হচ্ছে ব্যাপার। তো যেতে হবে, গেলে আপনি ফিল করতে পারবেন অসাধারণ ফিলিংস। টিয়ানসি এক্সেপশনালি বেস্ট ট্যুর দেয়, তো অ্যাচিভমেন্টটা মাস্ট। ওরাও এখানে প্রেজেন্ট আছে, ও দুবাই থাইল্যান্ড দুবাই করেছে। ছোট করে গুড মর্নিং সবাইকে। আমার প্রথম যেটা কিউরিয়াসিটি ছিল সেটা হলো যে প্লেনের বাথরুমটা কীরকম। তো সেটাই প্রথমে আমি ফ্লাইটে ওঠার পরে টেক অফ করার পরে সেটাই দেখছিলাম, এনজয় করছিলাম। এবং তোমার কি অ্যাটেস্টেড 4 ঘন্টা থাকার কোনো চ্যালেঞ্জ থাকে? এবং আমি পুরো ফ্লাইট ঘুরে বেরিয়েছিলাম এবং অনেক কিছু কালেকশন করছিলাম। তো সেরকম থাইল্যান্ডে এবং দুবাইতে। এবং আমার একটা সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হলো সেটা হলো যে আমি যেহেতু হোটেল ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি 5 স্টার হোটেলে জব করতাম এজ এ কিচেনের শেফ হিসাবে। তো আমি প্রথমবার মনে হলো যে না, আমি একজন ভিআইপি। আমি যখন 5 স্টার হোটেলে 5 স্টার মানে থাইল্যান্ডে, ব্যাংককে, পাটায়াতে, তার সঙ্গে সঙ্গে দুবাইতে যখন 5 স্টার হোটেলে গিয়ে খেলাম, যখন এনজয় করছিলাম, তখন মনে হলো যে আমি মানে ব্যাক এরিয়াতে থেকে আমি শেফ ছিলাম, বা এখন আমি গেস্ট, তাদেরই গেস্ট, তারা আমাকে সার্ভ করছে। এই ফিলিংসটা কিন্তু তখন থেকে ছিল। এবং তারপর থেকে ছিলাম যে এই চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে, সেটাই করেছি আর কি। থ্যাংক ইউ সবাইকে। টপ র্যাঙ্ক টেক্সটারও হয়েছে, অনেক বিজনেস জেনারেট করেছে, ওর জন্য মাত্রা দিচ্ছে। প্রেজেন্টেশন উনি অগণিত ফরেন ট্যুর করে এসেছেন, একটা ঘটনা কোনো ট্যুর এশিয়া। আচ্ছা, লাস্ট আমরা আগের সপ্তাহেই চায়নাতে ছিলাম, কনভেনশনের এক্সপেরিয়েন্স। তো চায়নাতে এই নিয়ে 3টে ট্যুর হয়েছে আমার। গতবার এই গত সপ্তাহে যে ট্যুরটা ছিল, এটা খুব মানে কী বলবো, এখানে এত যে ঠান্ডা ছিল আমাদের জানা ছিল না। আমরা যে আমাদের ওপেন খোলা মাঠের প্রোগ্রাম হচ্ছিল। তো এখানে যখন আমাদের মানে 3-4টে থেকে ঠান্ডা শুরু হয়েছে, তো আমাদের গাড়িতে আমাদের জ্যাকেট ফ্যাকেট সব রাখা ছিল, আমাদের কাছে ছিল না। আমরা এমনি সাধারণ ব্লেজার গেছি আর প্রোগ্রামে বসছি। 4:30 পরে আপনি দেখি বসতে পারছেন, দাঁত লেগে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। কারণ আমি আমাদের হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে দেখছি যে আমার বাসটা কোথায় গেছে। আমার সঙ্গে যে আমার রুম পার্টনার ছিল গুয়াহাটি, তাকে বলি চলো আমরা বাসে যাই। বলছে না, বাস পাবো না, তাহলে অলরেডি হোটেল, আমাদের যে হোটেল আছে হোটেলে যাই, হোটেলে গিয়ে আমি বাস মালিককে খোঁজ করি। তো হোটেলে গেলাম, দেখলাম বাস মালিক নেই, কিন্তু আমাদের গাইড বসে আছে।
গাড়িটির কাছে গিয়ে বললাম আমার বাসে আমার ফোনের চার্জার নেই,